Hello, welcome guys to real estate question and answers. আর লিঙ্কটা আমরা একটু পেজে দিয়ে দিই আমাদের হ্যাঁ দিয়ে লাইভের লিঙ্কটা, ঠিক আছে? ও না, এনে না তো, এখান থেকে কই শেয়ার করতে পারছো? সবাই কিন্তু দেখতে পারবো তুমি কি করতেছো। আর সমস্যা নেই, এটা এই যে এনে টিপে তোমার প্রোফাইলে নতুন একটা ট্যাব খুলো, নতুন একটা ট্যাব খুলে লাইভের লিঙ্ক দাও, কন্ট্রোল টি দাও, কন্ট্রোল টি, ফেসবুকে দাও। লাইভের লিঙ্ক এইটা টিপ দাও, এটা টিপ দিলে লাইভের লিঙ্ক পাবো, টিপ দাও, শেয়ার করো করছি। কিন্তু। হ্যালো গাইজ, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি মাদি হাসান। আমি প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে যে লাইভের লিঙ্কগুলো আমাদের পেজগুলোতে একটু দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সবাই যারা আমাদের পেজের অডিয়েন্স আছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের লাইভটা দেখছেন তাদের সুবিধার্থে আমরা এই লাইভটা করছি বেসিকলি, যাতে আপনারা একটু জানতে পারেন রিয়েল এস্টেট মার্কেটটার ব্যাপারে, যে বর্তমানে কী অবস্থা চলছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, সো আমরা যেটা করছি আমি সেটা হচ্ছে যে প্রথমেই কয়েকটা গ্রুপে আমি অ্যাড দিয়ে নিচ্ছি, তাই সবাই আমাদের লাইভটা দেখতে পারবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি দুটো পেজ, আপনারা কাইন্ডলি যদি গুগল করেন তাহলেই দেখতে পারবেন। ঠিক আছে, সো আমরা প্রথমেই যেটা করছি আপনাদেরকে একটু ওয়েলকাম জানাচ্ছি যে যারা যারা আছেন আজকে লাইভে। সো এটা আমাদের প্রথম লাইভ ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের। আমি মাহাদি হাসান, আমি ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের ডিরেক্টর। সো আমি আজকে আপনাদেরকে জানাবো যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটার কী অবস্থা আমাদের বর্তমানে বাংলাদেশে। ঠিক আছে, সো আজকে 16 জুলাই 2021, 3টা বেজে এখন 12 মিনিট হয়ে গিয়েছে। আমরা 10-12 মিনিট লেট হয়ে গিয়েছি, সো এটার জন্য খুবই দুঃখিত। আপনারা সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি প্রথমেই। আর এখন আর দেরি না করে আমরা একটু, যেহেতু টাইমটা লস হয়ে গিয়েছে, আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি। ওকে, সো আজকের এই লাইভটাতে আমরা কি কি কভার করব? সো বেসিক্যালি আজকের লাইভে আমাদের যেটা হবে সেটা হচ্ছে রিয়েল এস্টেট মার্কেট অ্যানালিসিস করা হবে, যে বর্তমানে বাংলাদেশের রিয়েল এস্টেটটার কী অবস্থা। গত 2 বছর যাবৎ আমাদের দেশে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে করোনার যে প্রকোপ, সবাই খুবই কষ্টে আছে, এবং এই কারণে যেটা হচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যেই রিলেটেড আছে ইকোনমি, তারপরে সবাই খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এবং এই কারণে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা আইডিয়া দিব যে রিয়েল এস্টেট মার্কেটটা কী অবস্থা বাংলাদেশের করোনার প্রেক্ষাপটে। তারপরে হচ্ছে যে আপনি কীভাবে ফ্ল্যাট কেনা অথবা ল্যান্ড কীভাবে আপনি বাইং প্রসেসটা দিয়ে যেতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি একজন ফার্স্ট টাইম বায়ার, আপনি প্রথমবার কিনছেন, কিন্তু আপনার এখনও আইডিয়া নেই ঠিক মতো যে কীভাবে কী করতে হবে না করতে হবে। সেই জন্যই এই বাইং প্রসেসটা আপনাদেরকে অবগত করা। অ্যান্ড দেন থার্ড পয়েন্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এরিয়া অ্যানালিসিস করব, যে কোন কোন এরিয়ার কী কী অবস্থা। ঠিক আছে, এই আইডিয়াটা আপনারা পাবেন। অ্যান্ড দেন আমরা আমাদের আজকের ওয়েবিনারের তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ডিসকাস করবো আপনাদের সাথে, আপনারা যাতে একটু ভালো আইডিয়া পেতে পারেন যে কীভাবে আপনারা বিভিন্ন সেক্টরে যখন যাবেন বিজনেস করতে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে, তখন আপনাদের হেল্প হবে। অ্যান্ড তারপর আমরা যেটা করবো কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স, আপনাদেরকে প্রশ্ন এবং উত্তরের জবাব দেওয়া হবে। অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের কারেন্ট যে প্রজেক্টসগুলো চলছে সেগুলোর ব্যাপারে ডিসকাস করা হবে। আর লাস্টলি আমাদের কোনো প্রজেক্টে কী কী ফ্ল্যাট খালি আছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া হবে। সো যেহেতু আপনারা ওয়েবিনারে পার্টিসিপেট করবেন, তাই আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে। ওকে, সো আর দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি রিয়েল এস্টেট মার্কেট অ্যানালিসিস। সো
বর্তমানে বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেট অ্যানালিসিস বলতে আমাদের এই প্রেক্ষাপটে কী অবস্থাটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি এটা একটু জানাচ্ছি। অ্যান্ড সো বর্তমানে যেটা আমি রিসার্চ করে পেয়েছি যে বাংলাদেশের রিয়েল এস্টেট স্পেশালি ঢাকাতে প্রচুর ডিমান্ড অ্যান্ড সাপ্লাই খুবই কম কম্প্যারিজনে। সো আমি রিহ্যাব এবং কয়েকটা আর্টিকেল অনুযায়ী আমি রিসার্চ অনুযায়ী দেখেছিলাম যে বাংলাদেশে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে প্রায় পার ইয়ার আমাদের 25,000+ ইউনিটসের প্রয়োজন হয়, বিকজ আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে আপনার যেটা বলে সেটা হচ্ছে যে আরবানাইজেশনের কারণে সবাই ঢাকার আশেপাশে চলে আসছে, সবাই এই যেই এরিয়াটা আছে ঢাকা, এখানে সবাই এসে থাকতে চাচ্ছে বিভিন্ন কাজের কারণে, বিভিন্ন জীবিকার তাগিদে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। যেহেতু আমাদের ঢাকা সিটিটাই সবচেয়ে বেশি ডেভেলপড আমাদের কান্ট্রির মধ্যে, তাই এই জায়গাটার মধ্যে একটু ডিমান্ড বেশি। অ্যান্ড ঢাকার মধ্যে গত 10 থেকে 20 বছরে যেই পরিমাণে আপনার আপডেট হয়েছে, প্রাইস বলেন বা মডার্নাইজ হয়েছে সিটিটা, যদিও অপরিকল্পিতভাবে, বাট তাও আমি বলতে চাচ্ছি যে তাও খুবই ডিমান্ড ঢাকার। সবাই যে বাইরের শহরগুলো আছে সেখান থেকে ঢাকায় আসে জীবিকার তাগিদে, ঠিক আছে। সো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে প্রথম যে পয়েন্টটা আছে আমাদের সেটা হচ্ছে যে আমাদের প্রায় 25,000+ ইউনিটসের একটা ডিমান্ড আছে, কিন্তু আমাদের প্রত্যেক বছর বানানো হচ্ছে প্রায় 2,000 থেকে 3,000 ইউনিটের বেশি না, ঠিক আছে। তাও বেশিরভাগই গভর্নমেন্ট ওন্ড না, এগুলো হচ্ছে প্রাইভেট ডেভেলপার্সরা যারা তারা করছে। অ্যান্ড ইন্ডাস্ট্রির আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে CAGR, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। এই জিনিসটা সম্পর্কে জানা যে এক একটা ইন্ডাস্ট্রি কীরকম চলছে না চলছে, রাইট। সো এই ইন্ডাস্ট্রির মধ্যে যেটা হচ্ছে আপনার CAGR রেটটা 6.8%। এগুলো সবই রিসার্চ করে আপনাদেরকে দেখানো হচ্ছে, আর আমি একটু টেস্ট করলাম বেসিক্যালি। সো 6.8% প্রত্যেক বছর আপনার আপডেট হবে আমাদের যেই ইন্ডাস্ট্রিজ রিয়েল এস্টেটের, এখানে অ্যানুয়াল গ্রোথটা হচ্ছে এরকম কম্পাউন্ডেড, প্রত্যেক বছর 6.8% করে বেড়ে যাবে, হ্যাঁ। সো নেক্সটে এই ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাতে আপনার সরকারের একটা বিশাল বড় ফেভার চলছে, গভর্নমেন্ট ফেভারেবিলিটি হচ্ছে, তাই আমাদের এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে উন্নীত হচ্ছে। ফর এক্সাম্পল সরকার আমাদেরকে কী হেল্প করছে, সো আপনারা যদি এই কোয়েশ্চেনটা মনে থাকে, সো কোয়েশ্চেনটার আনসার আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে সরকার আমাদেরকে বিভিন্ন আনট্যাক্সড যেই মানিগুলো থাকে অনেকের, যেটাকে ব্ল্যাক মানিও বলা হয়, এটার একটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে এই রিয়েল এস্টেট সেক্টরে। সো আগে আমাদের দেশের যেই অনেক প্রচুর পরিমাণে মানুষ এই টাকাগুলো বিদেশে ইনভেস্ট করতো, বিদেশে বাড়িঘর কিনতো, বিদেশে গাড়ি কিনতো, বিদেশে আপনার কমার্শিয়াল ইনভেস্টমেন্ট করতো। সো বর্তমানে এই ইনভেস্টমেন্টটা আমাদের দেশে চলে আসবে। এই ব্ল্যাক মানির যেই স্কিমটাকে সরকার একটা সুযোগ দিয়েছে, যাতে আমাদের ইকোনমিটাকে একটু আমরা পাম্প করতে পারি। ফর এক্সাম্পল আপনি যদি দেশের টাকা বাইরে দিয়ে দেন, সেক্ষেত্রে আমাদের দেশের কোনো উন্নতি হচ্ছে না, রাইট। তাই সরকার যেটা করছে যে আনট্যাক্স মানিগুলো আমাদেরকে দেশের ভিতর দেওয়ার যেই সুযোগটা করে দিয়েছে, তাতে আমাদের এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটার ভালো হচ্ছে। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে যে ডিউটি এবং ট্যাক্স রিডাকশন। সো এটা দিয়ে আমি কি বোঝাচ্ছি সেটা হচ্ছে যে রিয়েল এস্টেটে বর্তমানে সরকার একটু যেই রেজিস্ট্রেশন কস্টের সময় যে আপনার একটা পার্সেন্টেজ ডিক্রিজ করেছে, ডিউটি, তারপর স্ট্যাম্প ডিউটি এবং বিভিন্ন আরও কিছু কিছু ট্যাক্স আছে, ভ্যাট আছে, এগুলোকে কমানো হয়েছে অল্প কিছু দরে। বাট এটা তাও আপনার মাস পিপলদেরকে এটা এনকারেজ করবে যাতে আরও কেনা হয়, ঠিক আছে, এই সেক্টরটাতে যাতে ইনভেস্ট করা হয় বেশি। অ্যান্ড রেজিস্ট্রেশন কস্ট লাস্ট ইয়ারে আমরা দেখতে পেয়েছি যে 2% থেকে 1% করা হয়েছে। সো এখনও সব কস্ট কমে যায়নি, বাট স্টিল এটা একটা সরকারের ভালো একটা ইনিশিয়েটিভ যে তারা শুরু করেছে এই সেক্টরটাকে ফেভার করা, বিকজ রিয়েল এস্টেট সেক্টরটা বিশাল একটা বড় সেক্টর অ্যান্ড এটার সাথে অনেক মানুষ রিলেটেড আছে, এবং তাদের যদি একটু ইনিশিয়েটিভ মানে এনকারেজমেন্টটা না দেওয়া হয়, তারা অ্যাকচুয়ালি খুব বেশি এগোতে পারে না, রাইট। এটা একটা যেহেতু হেভি ইন্ডাস্ট্রি, আপনার অনেক টাকার প্রয়োজন, অনেক ক্যাপিটালের প্রয়োজন, তাই সরকারের হেল্পের একটা খুব প্রয়োজনীয়তা আছে। নেক্সটে বর্তমানে কতজন রিয়েল এস্টেট ডেভেলপার আছে বাংলাদেশে? সো প্রায় 897+, এটা হচ্ছে রেজিস্টার্ড আমি দেখেছি, যেটা রিহ্যাবের ওয়েবসাইটে, যেটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তাদের ওয়েবসাইটে প্রায় 900-এর কাছাকাছি মেম্বার যারা রিনিউয়াল করিয়েছে তাদেরটা দেখতে পেয়েছি। অনেকের মেম্বারশিপ এক্সপায়ার হয়ে গিয়েছে, রিনিউ করার সময় পায়নি যেহেতু করোনার এই কাল চলছে, তাই। সো গত বছর আমি দেখেছিলাম প্রায় 1300 to 1400-এর মতন ছিল। এবং আমরা ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজ মানে ড্রিম ওয়ার্ল্ড পার্ক প্রাইভেট
প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড নেম। এই কোম্পানিটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের রিহ্যাব মেম্বারশিপটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে লাস্টে। সো আপনারা অবশ্যই ফ্ল্যাট কেনার আগে দেখে নেবেন যে আপনার রিয়েল এস্টেট ডেভেলপার রিহ্যাবের সদস্য কি না, বিকজ রিহ্যাবের সদস্য না হয়ে যদি কেউ ডেভেলপ করতে যায়, যদি কোনো ডেভেলপার হয় প্রপার্টি ডেভেলপার, সেটা আইনত দণ্ডনীয় একটি অপরাধ। সো অবশ্যই খেয়াল রাখবেন যদি কারোর সাথে ব্যবসা করতে যান, যে কোনো ডেভেলপারের কাছ থেকে কিনতে যান, সে কি রিহ্যাবের মেম্বার কি না। এবং বর্তমানে রিয়েল এস্টেট মার্কেটে যেটা দেখা যাচ্ছে যে কী সাইজের ফ্ল্যাটগুলোর চাহিদাটা একটু বেশি হচ্ছে। সো আমরা দেখতে পেয়েছি যে 1000 থেকে 1500 স্কোয়ার ফিটের যেই ফ্ল্যাটগুলো একটু ছোটো মাঝারি সাইজের, এই ফ্ল্যাটগুলোর ডিমান্ড একটু বেশি, এগুলোর সেল সবচেয়ে বেশি। আমি বিভিন্ন সাইট রিসার্চ করে এই তথ্যগুলো পেয়েছি। অ্যান্ড নেক্সটে আমি একটু আইডিয়া দিতে চাচ্ছি আপনার যে ল্যান্ড প্রাইসগুলো বিভিন্ন এরিয়াতে কীরকম। সো আপনারা যারা ধানমন্ডির বাসিন্দা আছেন, আপনারা তো অলরেডি জানেন যে ধানমন্ডির প্রাইস যেহেতু এরিয়াটা মডার্নাইজ হয়ে গিয়েছে, খুব এখানে খুব ভাইব্রেন্ট একটা এরিয়া হয়েছে, আপনার রেস্টুরেন্ট, বিভিন্ন অফিস, ব্যাংক সব কিছু এখানে আছে। তাই ধানমন্ডিতে 2 কোটি টাকারও বেশি আপনার পার কাঠা যে জায়গাটা, এখানে বিভিন্ন জায়গা আছে যে 4 কোটি টাকা করে, 5 কোটি করেও আছে, মেইন রোডের পাশেগুলো প্রায় 6 কোটিও আছে। সো আপনার মেইন রোড এবং ভিতর সব কিছু মিলিয়ে আমি জিনিসটা দিয়েছি যে অ্যাবাভ 2 crores ল্যান্ড প্রাইস অ্যানালিসিসটা। নেক্সটে আপনার গুলশানে হচ্ছে অ্যাবাভ 4 crores, যেটা আপনার মেইন রোড না, আশেপাশে গুলশানটাও খুব একটা মডার্নাইজড এরিয়া, বাংলাদেশের সবচেয়ে রিচ এরিয়া বলতে পারেন গুলশানকে বর্তমানে। আর এখানে সব রিচ পিপলরা থাকে, এখানে সব স্ট্যাবলিশড বিদেশি, ফরেনার, এক্সপ্যাট্রিয়েটরা সবাই এখানে থাকে গুলশানে। সো ওখানে কাঠার প্রাইসটা আপনার প্রায় 4 কোটি টাকার উপর পড়ে যায়, আপনার যদি একটু ভিতরে যান তাও। আর বাইরের দিকে আসলে ওখানে আপনার 6 কোটি, 7 কোটি, 8 কোটি এরকম পর্যন্ত পড়ে যায়। উত্তরাও মোটামুটি ডেভেলপড হয়েছে গুলশানের পাশেই, দেখতেই পাচ্ছেন এখানেও প্রায় 2 কোটি টাকার উপরে। আর মোহাম্মদপুরে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, অ্যারাউন্ড লিখেছি এর জন্য, আদাবরে 1 কোটির কাছাকাছি, শ্যামলীতে 1 কোটির কাছাকাছি। এই জায়গাগুলো এখনও অতটা ডেভেলপ হয়নি আপনার গুলশান ধানমন্ডির মতো। শ্যামলীতে 1 কোটির কাছাকাছি, আজিমপুরে 1 কোটির কাছাকাছি, আপনি 60-70 লাখের রেঞ্জ এগুলো ধরে রাখতে পারেন। লালবাগেও অ্যারাউন্ড 1 কোটি, আর চকবাজারে অ্যারাউন্ড 3 crore। এই জায়গাগুলো হচ্ছে কি যে আপনার কমার্শিয়াল এরিয়া, বাংলাদেশের বিজনেস হাব, এই কারণেই আপনার চকবাজারে 3 crore কাছাকাছি পাবেন। সো নেক্সটে যেটা হচ্ছে যে বসিলা, অ্যারাউন্ড 50 to 60 লাখের মধ্যে বসিলার এই প্রতি কাঠা পাওয়া যাচ্ছে জায়গা। সেটা আপনি একটু মেইন রোডের পাশে গেলে আরেকটু দাম বেড়ে যায়, 70-80 লাখও হয় অনেক জায়গায় হয়। অ্যান্ড নিকেতন, এখানেও প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। বাড্ডাতে অ্যারাউন্ড 60 লাখ থেকে 1 কোটির কাছাকাছি। সরি, আমি মাউসটা দিয়ে একটু বেশি মুভমেন্ট হচ্ছে। সো রামপুরাতে অ্যারাউন্ড 60 to 70 লাখ। ঠিক আছে, সো আমি আপনাদেরকে স্লাইড দেখে বর্তমানে যেহেতু কালেক্ট করেছি এক্সপ্লেন করলাম, সো আপনারা একটা আইডিয়া পেলেন যে কোন এরিয়াতে ল্যান্ডের প্রাইস কেমন, সেই অনুযায়ী আপনার ফ্ল্যাটের প্রাইসটাও হবে। সো আমি ইন্ডাস্ট্রির আরেকটা ওভারভিউ দিচ্ছি আপনাদেরকে। বর্তমানে বাংলাদেশে প্রায় 35 লাখ ওয়ার্কার্সরা কাজ করছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে, আপনার ডিরেক্টলি ইনডিরেক্টলি বিভিন্ন সাব ডিভিশন অনুযায়ী। প্রায় 260টা সাব ডিভিশন আছে, 260 সাব ডিভিশনস। আমি বাংলাতে আবার বলছি 260টা। এই সাব ডিভিশনের মধ্যে প্রায় 35 লক্ষ মানুষ কাজ করছে প্রত্যেক বছর আমাদের এই ইন্ডাস্ট্রিটাতে। ফর এক্সাম্পল, আপনার যারা কন্ট্রাক্টর তারা কাজ করছে, যারা লেবার তারা কাজ করছে, যারা আপনার রড বিক্রি করছে তারা কাজ করছে ইন্ডাস্ট্রির সাথে, যারা ইট বিক্রেতা তারা কাজ করছে, বালু বিক্রেতা, তারপর লাইট বিক্রেতা, দরজা বিক্রেতা, তারপরে টাইলস বিক্রেতা, অনেক মানুষ ইনভলভড এখানে। আপনার গ্লাস বিক্রেতা, থাই গ্লাস, তারপরে বিভিন্ন ইলেকট্রিক্যাল আইটেমস বিক্রেতা, সবাই এই সেক্টরটার সাথে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভ আছে। এবং আমি একটু আগে বলেছিলাম যে ক্লায়েন্টরা কী সাইজের ফ্ল্যাট প্রেফার করছিল, সেটা আমি একটু পরে বলছি। বাট অ্যাপার্টমেন্টের প্রাইস রেঞ্জটা হচ্ছে মেইনলি বর্তমানে যেটা রাইজে দেখা গিয়েছে 1 কোটি 20 লাখ থেকে 2 কোটি টাকার মতো। নেক্সটে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ব্যাংকিং ইনস্টিটিউশনরা বর্তমানে একটু সিকিউর ফিল করছে লোন দেওয়ার কারণে। সো আগে মানুষকে লোন দেওয়া হতো, মানুষ লোন না দিয়ে চলে যেত। সো বর্তমানে যেটা সরকার একটা রেট করে দিয়েছে, একটা ফাইনাল রেট ট্যাক্সের জন্য, সেটা হচ্ছে যে 9%।
সো 9% হচ্ছে আপনি যদি বাড়ি কিনেন 9%, আপনি যদি গাড়ি কিনেন তাও 9%, সো 9%-এর বেশি যাওয়া যাবে না। সো এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম রেট করে দিয়েছে সরকার বর্তমানে। সো যদি কেউ এটার চেয়ে বেশি যায়, আপনারা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেক করতে পারেন, আমি আপনাদেরকে ওটাও দেখিয়ে দিব। অ্যান্ড আনট্যাক্সড ইনকাম বলতে যেটা বোঝাচ্ছি যে আনট্যাক্সড ইনকাম ইনভেস্টমেন্ট ইন দ্য সেক্টর, আমাদের সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে প্রচুর, এই সরকার যেহেতু অপরচুনিটিটা দিয়েছে সবাইকে ইনভেস্ট করার। অ্যান্ড হচ্ছে যে ডিমান্ড ফর মিড রেঞ্জ অ্যাপার্টমেন্টস ইনক্রিজড, বর্তমানে 1000 থেকে 1500 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টগুলোর ডিমান্ড একটু বেড়েছে। আর বেশিরভাগ ক্লায়েন্টই আমাদের বাংলাদেশি রেসিডেন্ট। সো লেস দেন 5% হচ্ছে বাইরের এক্সপ্যাট্রিয়েটস। আর আমাদের বর্তমানে প্যান্ডেমিকের সময় কস্ট অফ গুডস একটু বেড়ে গিয়েছে, আপনারা বুঝতেই পেরেছেন যে এখন আমরা 2 বছর আগে যেখানে আমরা রড কিনতাম আপনার 45,000 বা 45,000 বা 48,000 টাকা এরকম করে পার টন, এখন কিনতে হচ্ছে আমাদের আপনার 72,000 বা 73,000 এরকম, মানে 72,000 টাকা 73,000 টাকার রেঞ্জে চলে এসেছে আপনার একটা দামি একেএস রড আপনি যদি এরকম দেখতে যান, ভালো যেগুলো আছে। ইভেন সিমেন্টের প্রাইস বেড়ে গিয়েছে, আপনার বালুর প্রাইস বেড়ে গিয়েছে, আপনার সব কিছুর প্রাইস বেড়ে গিয়েছে। সো এই করোনার কারণে আমাদের সবারই একটু প্রবলেম হয়ে গিয়েছে, কাস্টমারও কমে গিয়েছে, বিভিন্ন বিজনেস আউট অফ ক্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সবাই একটু চেষ্টা করবেন যাতে বুঝে শুনে একটু সব কিছু চলাফেরা করার, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং বর্তমানে বাংলাদেশে যে ডেল্টা ভেরিয়েন্টটা চলে এসেছে ইন্ডিয়ান, এটার জন্য খুবই রিস্কি। প্রত্যেক দিন গড়ে আমি লাস্ট কয়েকদিন যাবত, আজকে যেহেতু 16 তারিখ, আমি লাস্ট 1-2 সপ্তাহ যাবত দেখছি প্রায় 200 জন করে অ্যাভারেজে মারা যাচ্ছে প্রত্যেক দিন। অ্যান্ড নেক্সট পয়েন্ট হচ্ছে যে বর্তমানে একটা বায়ার ভার্সেস ইনভেস্টার্স। সো রিয়েল এস্টেট ইনভেস্টার একটু কম দেখা যাচ্ছে যারা একটি বেশি ফ্ল্যাটে ইনভেস্ট করছে, বেশিরভাগই বায়ার যারা হচ্ছে প্রথম নিজেদের জন্য একটি করে ফ্ল্যাট কিনছে এই লেভেলটাই। বিকজ এখন বুঝতেই পারছেন যে প্যান্ডেমিকের মধ্যে সবার মানে একটু টাকার ক্রাঞ্চ হয়ে গিয়েছে, তাই অনেকে জব হারাচ্ছে, অনেকে বিজনেস এগোচ্ছে না, ঠিক আছে, এই কারণে। আবার অনেকেই আছে যাদের কাছে এক্সট্রা অনেক ক্যাশ পড়ে আছে, সো তারা বর্তমানে একটু কম ইনভেস্ট করছে, অনেকেই সুযোগ কাজে লাগাচ্ছে। আমি আপনাদেরকে বলবো লাস্টে টিপস অ্যান্ড ট্রিক্সের সময় যে কী সুযোগগুলো কাজে লাগাচ্ছে, আমি একটা অফারও দিব আপনাদেরকে যাতে আপনাদের একটু হেল্প হয়ে যায়। অ্যান্ড লাস্টলি লাস্ট 5 to 10 ইয়ার্সে আমরা দেখতে পেয়েছি যে প্রপার্টির ওভারঅল প্রাইস ড্রপটা বাই 5 to 10% হয়েছে, কিন্তু এই প্যান্ডেমিকের কারণে গত 1 বছরে হালকা একটু স্টেডি রেটে আছে, প্রাইসটা বাড়েও নি বেশি কমেও নি। বুঝতেই পারছেন যেহেতু সবারই চলতে হবে, অনেক ডেভেলপার আউট অফ ক্যাশ হয়ে যাচ্ছে, তাই তারা যত তাড়াতাড়ি পারছে সেল করে দিচ্ছে এবং তারা এই ইনকামটা দিয়ে তারা কোম্পানিটা রান করছে। বিকজ বাংলাদেশের একটা মেজর পোর্শন অফ ডেভেলপার্স আছে যারা ক্যাশ ফ্লো খুবই কম, তাদের মানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা খুবই কম, তাদের বেশিরভাগ অনেক প্রজেক্টে চলে গিয়েছে ইনভেস্টমেন্ট, তাই তাদের ক্যাশ ফ্লো কমে গিয়েছে। অ্যান্ড যেহেতু প্রজেক্টগুলো শেষও হচ্ছে না, সেলও হচ্ছে না, অ্যান্ড করোনার প্যান্ডেমিক শুরু হয়ে গিয়েছে, তো তাদের একটা ক্যাশ ক্রাঞ্চ হয়ে গিয়েছে। সো নেক্সটে আমি বিক্রয়.com থেকে 2020 একটা স্ট্যাটিস্টিক্স, এই লিঙ্কটা আমি খুলছি কুইকলি যাতে আপনারা একটু আইডিয়া পান দেখে যে প্রপার্টি মার্কেট বলতে এখানে কী বোঝাচ্ছে। সো আমি এই যে সাইটটা খুললাম, বিক্রয়.com কিন্তু বাংলাদেশে বর্তমানে বিশাল বড় একটা মার্কেট প্লেস হয়ে গিয়েছে। তারা হচ্ছে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণে বিভিন্ন টাইপের প্রোডাক্ট সেল করছে, প্রপার্টি, মোবাইল, ভেহিকেল, সেকেন্ড হ্যান্ড, তারপর জবস, তাদের একটা পোর্টাল হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রাইট সাইডে। সো আমি তাদেরকে অ্যাডভার্টাইজ না করে আপনাদেরকে দেখাচ্ছি যে তাদের কি ইনসাইটটা তারা রিসার্চ করে পেয়েছে। সো রিয়েল এস্টেট মার্কেটে দেখিয়েছে যে ইন্ডাস্ট্রির এস্টিমেটেড সাইজ নেক্সট 5 ইয়ারে প্রায় 25% বেড়ে যাবে 2020 থেকে। বিকজ অবভিয়াসলি এটা বুঝার একটা ব্যাপার যে করোনার প্যান্ডেমিকের মধ্যে যেই সাইজটা থাকবে, অবশ্যই প্যান্ডেমিক শেষ হলে এটা একটু হলেও রিকভার করবে, রাইট, ইন্ডাস্ট্রিটা। অনেকে যেহেতু অনেক ভর্তুকি দিয়েছে, আমরা ফর এক্সাম্পল যখন করোনা শুরু হয়েছে আপনার গত বছর লকডাউনের দিকে আমাদের এমপ্লয়িজদেরকে প্রায় 3 মাস আপনার তাদেরকে কোনো কাজ ছাড়া বেতন দিতে হয়েছে, আমাদের কোনো সেল হয়নি, কিছুই হয়নি, আমরা এগোতে পারছিলাম না। ইভেন আপনার বাংলাদেশে একজন সুপারস্টার মিস্টার অনন্ত জলিল, তার কথা আমি বলছি একটু কুইকলি। সো মিস্টার অনন্ত জলিল তার যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেখানে উনি প্রায় 10 কোটি, আমি অ্যাজ ফার এজ আই রিমেম্বার 10 কোটির মতো উনি বেতন দিতে হয়েছে তাদের এমপ্লয়িজদেরকে, বিকজ ওনারা যদি টাকাটা না দেয় তাহলে কীভাবে চলবে। সো এর জন্য আপনার এই ইন্ডাস্ট্রিগুলোতে যারা আছেন, আপনারা যারা উপরের দিকে আছেন, চেষ্টা করবেন যাতে মানুষকে একটু হেল্প করার, আপনাদের অপরচুনিটি যদি থাকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনার একটু হলেও যদি কম দিতে হয় কাউকে জব থেকে এই সময়টাকে ছেড়ে যেতে বলবেন না, তাদেরকে অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটু কম করে
করে হলেও দিয়ে অ্যাটলিস্ট সাস্টেইন করতে। অ্যান্ড আমি যারা অন্য সাইডে আছে আপনার এই জব যারা করছে আপনার বিভিন্ন কোম্পানির জন্য, তাদের জন্য এই মেসেজটা যে আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন বুঝার যে একটা কোম্পানি যদি সাস্টেইন না করে সেক্ষেত্রে আপনার জবটাও থাকছে না, কোম্পানিও থাকছে না। সো আপনারা যদি কোম্পানির ব্যাপারটা আপনারা বুঝেন, কোম্পানিও আপনাদের ব্যাপারটা বুঝবে ইনশাল্লাহ। সো বেসিক্যালি এখন যেহেতু সবারই চলতে প্রবলেম হচ্ছে করোনার এই প্যান্ডেমিকের সিচুয়েশনে, তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যাতে একজনের কষ্ট একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি আমি শুরু করছি আবার যে আমাদের এই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ডিরেক্ট কন্ট্রিবিউশন টু জিডিপি ওয়াজ 7.8% 2019 ছিল বাংলাদেশ জিডিপিতে রিয়েল এস্টেট সেক্টরে প্রায় 1.415 ট্রিলিয়ন। মিডল ইনকাম আর্নার্সরা একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে প্রপার্টি পারচেজে। সো ইটস এ ভেরি গুড থিং। যারা আগে বাসা কেনার কথা ভাবেনি এখন সবাই কেনার কথা ভাবছিল এই প্যান্ডেমিকের আগে। সো বেসিকলি আপনারা একটু চিন্তা করে দেখবেন যে প্রপার্টি একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, রাইট? এটা একটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসেট বলতে পারেন যে আপনি আপনার ফ্যামিলির জন্য রেখে যাবেন, আপনার বাচ্চা কাচ্চার জন্য রেখে যাবেন। বাড়ির মাথার উপর একটা যদি ছাদ না থাকে, জিনিসটা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার যদি আরেকজনের ছাদের নিচে ভাড়া থাকতে হয় ফর এক্সাম্পল। সো একটা অ্যাসেট সব বাবা মাই চেষ্টা করে নিজের সন্তানদের দিয়ে যেতে, আর এই অ্যাসেটটা সবসময় ভ্যালু বাড়তেই থাকে। তাই আমি এই আর্গুমেন্টটা আপনাদেরকে দিচ্ছি যে প্রপার্টি মার্কেট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। রিয়েল এস্টেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটস ইন দ্য ওয়ার্ল্ড। আমি লাস্ট কয়েক বছর যাবত রিয়েল এস্টেট সেক্টরে আছি এবং দেখতে পাচ্ছি যে এটা কত ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। আমার কিছু ফ্রেন্ডস আছে আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে থাকে, তারাও রিয়েল এস্টেট দিয়ে খুব ভালো কাজ করেছে। সো আমি সবাইকেই অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন লাইফে একবার হলেও মানে একটা এই ইনভেস্টমেন্টটা করার জন্য, যাতে এই ইনভেস্টমেন্টের রিটার্ন যুগ যুগ ধরে আপনি পাবেন, ঠিক আছে? সো আমি এটার জন্য খুবই আমার কাছে খুব ভালো লাগছে যে মিডল ইনকাম আর্নার্সরা আস্তে আস্তে ইন্টারেস্ট শো করছে প্রপার্টি পারচেজের কারণে। সো এই জিনিসগুলো আমরা ডেভেলপার আস্তে আস্তে আপনাদেরকে ট্রাই করছি ভালোভাবে দেওয়ার। সো আমি তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি যে টপ লোকেশনস কোনগুলো বাংলাদেশে, ঢাকাতে স্পেশালি প্রপার্টি সেলের জন্য। সো আমরা দেখতেই পাচ্ছি মিরপুরে এখানে 12%। সো মিরপুরে সবচেয়ে বেশি প্রপার্টি সেল হচ্ছে। নেক্সট হচ্ছে বসুন্ধরার ডিমান্ড তো বেড়ে গিয়েছে, আপনারা সবাই বুঝতেই পারছেন যে গুলশানের পর বসুন্ধরা আর তারপর পূর্বাচল এরিয়া সরকারের বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী এবং বসুন্ধরা যেই বাড়িধারা এরিয়াটা আছে এটা সব মিলিয়ে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে ভালোই ডিমান্ড আছে আপনার ফ্ল্যাটের। সবাই একটু নিরিবিলি জায়গায় যেতে চায়। উত্তরাতে 7.2%, মোহাম্মদপুর 6.6% অ্যান্ড রামপুরাতে 6.4%। আর ঢাকা এটা বুঝতেই পারছেন যে ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। প্রায় 25 মিলিয়ন মানুষ এখানে থাকে, প্রায় বলতে পারেন এখানে অফিসিয়ালি দেখাচ্ছে 25 মিলিয়ন, বাট এটা আই থিঙ্ক অ্যারাউন্ড আরও বেশি হবে। সো এই ঢাকার যেই জিনিসটা আপনার মিরপুরে প্রায় 12% প্রপার্টির এন্টায়ার প্রপার্টিটা সেল হচ্ছে মিরপুরে। অ্যান্ড টপ লোকেশন ঢাকার বাইরে যেটা এখানে হচ্ছে আপনার রংপুর, সিলেট, রাজশাহী আপনার 20%, চট্টগ্রামে সবচেয়ে বেশি 52%। সো ঢাকার পরে মোস্ট ডেভেলপড হচ্ছে আপনার চট্টগ্রাম, তারপর হচ্ছে অন্যান্য যেই সিটি কর্পোরেশনগুলো আছে। সো টপ লোকেশন ফর প্রপার্টি রেন্ট ইন ঢাকা, ঢাকার মধ্যে কোন জায়গাটার সবচেয়ে বেশি প্রপার্টি রেন্ট হচ্ছে? সো আমরা দেখতেই পাচ্ছেন এখানে গুলশানে 55.4% রেন্টাল পার্সেন্টেজ দেখাচ্ছে ঢাকার মধ্যে, উত্তরাতে 18.6%, মিরপুরে 12.6%, মোহাম্মদপুরে 7.5% অ্যান্ড বনানীতে 6%। আর এই সব স্ট্যাটিস্টিক্স কিন্তু বেসড অন অ্যাডস পোস্টেড ইন ঢাকা ইন বিক্রয়.com, ঠিক আছে? সো বিক্রয়.com যেহেতু একটা লার্জেস্ট মার্কেট প্লেস, তারা রিসার্চটা করেছে, আমি তাদের রিসার্চটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সো নেক্সটের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাদের এই স্ট্যাটিস্টিক্সটা একটু জানা, সেটা হচ্ছে যে অ্যাভেলেবল প্রপার্টি ফর রেন্ট বাই প্রাইস রেঞ্জ। সো বর্তমানে কোন প্রপার্টিটা অ্যাভেলেবল বেশি দেখাচ্ছে লিস্টিংয়ে? সো দেখাচ্ছে যে 10,000-এর বেশি যেই প্রপার্টিগুলো ওগুলো প্রায় 43%-এর মতো, তারপর হচ্ছে 90,000-এর কমগুলো 23%, 60,000-এর মধ্যে এই যে রেঞ্জ 60 থেকে 90 পর্যন্ত এটা 16% লিস্টিং, তারপরে 40 থেকে 60 পর্যন্ত 9.6%, আর 30 থেকে 40 পর্যন্ত 8.4%। সো বুঝতেই পারছেন যে এই রেঞ্জটা একটু বেশি, 10 থেকে যেই প্লাস রেঞ্জ আর কি,
এরকম ফ্ল্যাট পাওয়াটা খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ঢাকা শহরের মধ্যে ভালো মানের যদি আপনি চান। অ্যাভেলেবল প্রপার্টি ফর সেল বাই প্রাইস রেঞ্জ। সো বর্তমানে সবচেয়ে বেশি লিস্টিং অনুযায়ী দেখা যাচ্ছে প্রপার্টির প্রাইস রেঞ্জ পার স্কোয়ার ফিটে কত টাকা করে যাচ্ছে, সবচেয়ে বেশি লিস্টিং কোনটা। সো দেখা যাচ্ছে যে 28.6% এটা হচ্ছে হায়েস্ট, যেটা হচ্ছে প্রপার্টি প্রাইস রেঞ্জ 5 থেকে 6,000 টাকা পার স্কোয়ার ফিট। নেক্সটে দেখা যাচ্ছে আপনার 10,000 টাকার বেশি যে স্কোয়ার ফিটগুলো, ফর এক্সাম্পল ধানমন্ডি, গুলশান এই এরিয়াগুলোতে হয় 26%-এর বেশি। তারপরে আপনার বাকিগুলো আপনি দেখতেই পাচ্ছেন এখানে। আমি ভিডিওটা একটু কাইন্ডলি পজ করে পরে আপনারা দেখতে পারবেন যে কখন কোন সাইজটা বেশি সেল হচ্ছে আর কি। অ্যান্ড প্রপার্টি বাইং ট্রেন্ড মান্থলি পারচেজেসের উপর 2020-তে দেখা যাচ্ছে লিস্টিং ক্লোজ হয়ে গিয়েছে যেগুলো। সো জানুয়ারিতে একটু বেশি ছিল, এপ্রিলে কমে গিয়েছে, অ্যান্ড সেপ্টেম্বরের দিকে আবার একটু বেড়েছে, তারপর ডিসেম্বরে আবার কমেছে। সো এই গ্রিন লাইনটা সোল্ড বোঝাচ্ছে অ্যাড থেকে, ভেরিফাইড অ্যাড। অ্যান্ড নিউ ভার্সেস ইউজ ফ্ল্যাট, মানুষের চাহিদা কোনটা? সো বেশিরভাগ মানুষই 95.8% মানুষ নতুন ফ্ল্যাট চাচ্ছে, তারা পুরোনো ফ্ল্যাটে যেতে চায় না, তারা ইউজড মানে চাচ্ছে শুধু প্রায় 4.2% ফ্রম দ্য হোল 100% মানুষের যে ইয়াটা, সেখান থেকে দেখতে পাচ্ছেন 95% প্রায় 96% মানুষ চাচ্ছে যে নিউ ফ্ল্যাট কিনতে, যেহেতু ফার্স্ট টাইম পারচেজ করবে তো তারা চাবেই নিউ ফ্ল্যাট কিনতে। অ্যান্ড বিক্রয়.com কেন রিলায়েবল আমি এটা বলি, কারণ তাদের মার্কেট শেয়ার হচ্ছে প্রায় 55% পুরো মার্কেটের। বাকি ছোটো ছোটো আরও কিছু সাইট আছে, মার্কেট প্লেস আছে। বিক্রয়.com খুব আগে শুরু করেছিল এবং খুব ভালো পজিশনে চলে গিয়েছে বর্তমানে। এবং টপ সার্চ লোকেশন দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রপার্টি ক্যাটাগরিতে মিরপুরে সবাই সবচেয়ে বেশি ডিমান্ড প্রপার্টির, তারপর হচ্ছে উত্তরাতে, দেন হচ্ছে বসুন্ধরাতে, দেন হচ্ছে ধানমন্ডিতে, দেন হচ্ছে গুলশান, দেন হচ্ছে মোহাম্মদপুর। সো প্রাইস ভ্যালুয়েশনটা আমরা একটু দেখছি যে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে কতটুকু বাড়তে পারে। সো অ্যাকর্ডিং টু বিক্রয়.com নেক্সট 5 ইয়ার্সে তাদের ফোরকাস্টে যে পূর্বাচলে প্রায় 63% ইনক্রিজ হতে পারে প্রাইস, যেখানে আপনি 2.5 লক্ষ টাকা করে কাঠা পেতেন আগে, এখন 3.5 লক্ষ টাকার মতো হয়ে যাবে পার কাঠা, আর হায়ার এন্ডে 22 লাখ পর্যন্ত যেতে পারে। আর উত্তরাতে আপনার যেখানে আপনার 6 থেকে 11,000 টাকা পার স্কোয়ার ফিট পাওয়া যেত, এটা আপনার 8,000 টাকা থেকে মিনিমাম শুরু হয়ে 13,000 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট চলে যাবে প্রাইস। তারপরে মিরপুরে 4 থেকে 7,000 টাকা স্কোয়ার ফিট পাওয়া যেত বর্তমানে, এটা 2025 নাগাদ হয়ে যাবে প্রায় 5,500 থেকে 8,000 টাকার রেঞ্জ। মানে যেহেতু দেখতেই পাচ্ছেন যে কীরকম ইনক্রিজ হচ্ছে। বসুন্ধরাতে এখন 6 থেকে 8,000 টাকা রেঞ্জে পাওয়া যাচ্ছে, এটা 2025 নাগাদ 7 থেকে 9,000 রেঞ্জে চলে যাবে। মোহাম্মদপুরে হচ্ছে এখন 5 থেকে 9,000 টাকা পার স্কোয়ার ফিট যাচ্ছে, এটা 6 থেকে 12,000 হয়ে যাবে। আর সবচেয়ে বেশি ইনক্রিজ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেরানীগঞ্জে 150% নেক্সট 5 ইয়ার্সের মধ্যে, যেখানে আপনার কাঠা প্রতি লোয়ার এন্ডে 4 লাখ থেকে 20 লাখের মধ্যে পেতেন, আর 2025 নাগাদ এটা 8 লক্ষ থেকে 50 লক্ষ হয়ে যাবে। সো যারা প্রথমে বসুন্ধরা এরিয়াতে বাড়ি কিনেছিল তাদের এই রেঞ্জটাতে তারা বাম্পার হয়েছিল। আমি আমার একজন পরিচিত একজন আপু আছে যিনি আপনার আরও আজ থেকে 10-12 বছর আগে তারা সেখানে বসুন্ধরার যেই বাড়িধারা এরিয়াটা সেখানে তারা 5 কাঠা জায়গা কিনেছিল প্রায় আপনার কত আই থিঙ্ক 1.5-2 কোটি এরকম একটা রেঞ্জে ছিল। তারপরে এখন সেই প্রপার্টির প্রাইস রেঞ্জ হয়ে গিয়েছে আপনার 12-13 কোটি টাকা। বুঝতেই পারছেন, যদি 1 কাঠার দাম যদি আপনার 2 কোটি করে হয়, 5 কাঠাতে ইজিলি আপনার 10 কোটি চলে আসছে, রাইট? সো মেইন রোডের পাশে হলে আরেকটু বেশি। সো আমি আপনাদেরকে এই আইডিয়াটা দিলাম যে বিক্রয়.com থেকে মার্কেটটার কী অবস্থা, স্ট্যাটিস্টিক্সটা। সো নেক্সটে গাইজ আমাদের যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাইং প্রসেস। সো বাইং প্রসেসে আপনাদেরকে আমি প্রথমে একটু আইডিয়া দিতে যাচ্ছি, অনেকেই জানেন অনেকেই জানেন না যারা ফার্স্ট টাইম বায়ার। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চেক করতে হবে আপনার কাছে এনাফ ফান্ড আছে কি না। যদি আপনি ফান্ড দিয়ে পুরো ফ্ল্যাট কিনতে পারেন বা জায়গা কিনতে পারেন খুবই ভালো। যদি আপনার কাছে পুরো ফান্ডটা না থাকে, আপনার দেখতে হবে কতটুকু ফান্ড আপনি দিতে পারবেন অ্যাজ এ ডাউন পেমেন্ট। সো বেশিরভাগ আপনার যেই সাইটগুলো আছে, বেশিরভাগ কোম্পানিজগুলো আছে, সবাই আপনার মানে 70-80% আপনাকে লোন দিবে। সো বাকি 20% আপনার নিজের দিতে হবে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনার ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 1 কোটি টাকা, আপনার ডাউন পেমেন্ট যদি আপনি 20 লক্ষ টাকা দেন, আপনি 80 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন বিভিন্ন ইনস্টিটিউশন থেকে। বেশিরভাগ ইনস্টিটিউশন 70 লক্ষ টাকা পর্যন্ত দিবে, কিছু কিছু ইনস্টিটিউশন 80 লক্ষ টাকা পর্যন্তও দিবে। আবার অনেকেই আপনার ডাউন পেমেন্টের অ্যামাউন্টটাও কম থাকবে, অনেকেই আপনার বিভিন্ন কোল্যাটারাল ছাড়া আপনাকে এই লোনটাও দিবে। অনেক সময় অনেক কোল্যাটারালের প্রয়োজন হয়।
সো অনেক সময় কোলাটারাল ছাড়াই আপনাদেরকে এই লোনটা দিবে বিভিন্ন ইনস্টিটিউশন আছে। সো নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদের যদি আপনি ডিটারমিন করে থাকেন আপনার লোন চলে এসেছে, যে কতটুকু আপনার লোন চলে আসে না সরি আপনার ডাউন পেমেন্ট কতটুকু আছে, সেই ডাউন পেমেন্টের পর আপনি নেক্সটে যে লোন বিভিন্ন ব্যাংক হোল্ডার তাদের সাথে কথা বলবেন কতটুকু লোন পেতে পারেন। সো নেক্সট স্টেপ হচ্ছে আপনি নাম্বার 2 লুক ফর ফ্ল্যাটস ভার্সেস ল্যান্ডস, মানে আপনি ফ্ল্যাট বা ওই ল্যান্ডটাকে খোঁজা শুরু করবেন। যখন দেখবেন যে ফ্ল্যাট বা ল্যান্ড পেয়ে গিয়েছেন, তারপর এটা ভিজিট করবেন। নেক্সট স্টেপ ভিজিট করে দেখবেন, চেক করবেন ভালো করে আপনার। এরপরের স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্টস ম্যাচ করছে কি না। সো যদি আপনার রিকোয়ারমেন্টস ম্যাচ করে তাহলে তো অবভিয়াসলি বেটার। তারপরে আপনি প্রাইস নেগোসিয়েশনে যাবেন, ল্যান্ড পেপারগুলো চেক করবেন খুব ভালো করে। আমরা আপনাকে সাজেস্ট করবো একজন এক্সপিরিয়েন্সড একজন মানুষকে অ্যাপয়েন্ট করার জন্য। ফর এক্সাম্পল একজন লিগ্যাল অ্যাডভাইজার, যেই ভালো লয়ার থাকবে তাকে অ্যাপয়েন্ট করবেন ভালো করে চেক করার জন্য। বিভিন্ন ল্যান্ড মানে যে অফিসগুলো সরকারি অফিসগুলোতে যেয়ে চেক করে আসতে পারে। সো নেক্সটে যখন দেখবেন সব পেপারস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ইভেন ল্যান্ডের যে ডকুমেন্টসটা, যে মালিকানাটা থাকবে যে আপনাকে সেল করবে, তার দলিলপত্র ভালোভাবে চেক করে নেবেন যে তার যেই বায়ার ডিড যেই চেইন থাকে সেই চেইনটা কি ঠিক আছে কিনা। অ্যাটলিস্ট লাস্ট 25 ইয়ার্সের চেইনটা ঠিক থাকতে হবে, যে কার থেকে কার কাছে সেল হয়েছে, কার থেকে কার কাছে এভাবে সেল হতে হতে এখন আজকের এই দিনের এই মালিকের কাছে আছে। সো মালিকানা সে ট্রান্সফার করতে পারবে কিনা উইদাউট এনি হ্যাসেল। অ্যান্ড অনেক ব্যাংক আছে যারা এই চেইনে যদি কোনো প্রবলেম থাকে, ইভেন লাইক 50-60 বছর আগের প্রবলেমেও অনেক ব্যাংক আছে প্রবলেম করে। স্পেশালি আমি এই ব্যাংকটার নাম বলতে চাচ্ছি, একটু নেগেটিভ মার্কেটিং হলেও হবে, ডাচ বাংলা ব্যাংক। তারা খুবই প্রবলেম করে আপনার এই চেইনগুলো নিয়ে। সো নর্মালি 25টা চেইন পর্যন্ত ঠিক থাকলে, লাস্ট 25 ইয়ার্সের মানে 25 বছরের চেইন ঠিক থাকলেই হয়ে যায়, এত কিছুর প্রয়োজন হয় না। বিকজ লাস্ট 25 বছর যদি আপনার এরকম চেইন ফলো হয়ে আসে, আপনি দেখতেই পাবেন সেটা দলিলের মধ্যে। সো ওটা হলেই নর্মালি যথেষ্ট হয়। সো ডাচ বাংলা ব্যাংক যেহেতু একটু কম রেটে ইন্টারেস্ট দেয়, মানে অ্যারাউন্ড 8%-এর মতো দিচ্ছে তারা, 7.5 থেকে 8%, তাই অনেক বেশি মানুষ এটার একটু কাছে যায় আর কি। সো নেক্সট প্রাইস হচ্ছে আপনি নেগোশিয়েট করবেন প্রাইসটা, যে কিভাবে আপনি ডেভেলপারের সাথে কিনতে পারবেন। সো ডেভেলপারের কাছ থেকে প্রাইসটা নেগোশিয়েট কীভাবে করতে হয় আপনাদেরকে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিব নেক্সটে। তারপরের পার্টটা হচ্ছে যে পেমেন্ট কমপ্লিট করবেন, যে পেমেন্টটা দেওয়া হলে তারপরে বাইং প্রসেসটা কমপ্লিট হবে এবং ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন করে বুঝে নেবেন। সো আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন করা না পর্যন্ত ফ্ল্যাটটা আপনার হবে না, ঠিক আছে। আপনার সরকারি খাতায় যতদিন পর্যন্ত ফ্ল্যাটের মালিকানাটা আপনার নামে না আসবে, ফ্ল্যাটটা আপনার হবে না ওনারশিপ, ঠিক আছে। সো এর মধ্যে যদি বাই চান্স ধরেন আপনি অ্যাজ এ বায়ার আপনি পেমেন্ট করেছেন কিন্তু রেজিস্ট্রেশন করেননি, তো আপনি মরে গেলেন, তারপরে এই ফ্ল্যাটটা রেজিস্ট্রেশনের যেহেতু ডেভেলপার নামে সেই ওনার রয়ে যাবে, তো তার অনেক হ্যাসেল করতে হবে। তার সাথে আপনার মিউচুয়াল কনসেন্ট থাকলে তারপর সে হয়তো রেজিস্ট্রেশন দিবে আপনার বাচ্চা কাচ্চার নামে বা এরকম। সো অলওয়েজ ট্রাই করবেন যত তাড়াতাড়ি পেমেন্ট কমপ্লিট করে হলেও রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য। রেজিস্ট্রেশন কখনও আপনি ঝুলিয়ে রাখবেন না, ঠিক আছে। সো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আজকের এই ওয়েবিনারটাতে যে এরিয়া অ্যানালিসিস। সো আপনি বাড়ি দেখলেন, সব কিছু দেখলেন, কিন্তু এরিয়াটা দেখলেন না, এটা তো হয় না, রাইট। এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, বিকজ আপনি অনেক সময় ধরেন আপনার অফিস হচ্ছে, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি ম্যাপে ধানমন্ডির মতো, আপনার অফিস হচ্ছে গুলশান বা উত্তরাতে আর আপনি থাকছেন ধানমন্ডিতে, তাহলে আপনার যাওয়া আসাতে প্রচুর প্রবলেম। আর বাংলাদেশের যেই ট্রাফিক আপনারা বুঝতেই পাচ্ছেন যে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায় পার ডে আসা যাওয়াতে। সো এটা খুবই টাইম ওয়েস্টার। সো চেষ্টা করবেন যে যেই এরিয়াতে আপনার অফিস সেই এরিয়ার আশেপাশে বাসা বা ফ্ল্যাট কেনার, এবং অবশ্যই শুধু এটা যদি না সম্ভব হয় চেষ্টা করবেন একটা ভালো মডার্ন বা যেই অ্যামেনিটিসগুলো দেখে এরিয়াটা কীরকম। সো এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি জানাবো আমাদের এই ইন্ডেক্সটার মধ্যে ভিডিওতে দেখছেন। সো আমরা প্রথমেই যে জিনিসগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে যে ক্রাইম রেট কীরকম, ট্রাফিক ইন্ডেক্স কীরকম, যে ট্রাফিক কীরকম আসা যাওয়া হচ্ছে, জ্যাম কীরকম, আশেপাশে বিজনেস কীরকম আছে, কমিউনিটিটা কীরকম, এরিয়াটা কত বড়, আবার কমিউনিটির বিহেভিয়ার কীরকম, ভাড়া কীরকম এলাকাতে, এবং প্রাইস কীরকম, ঠিক আছে। সো নেক্সটে আমরা চলে এসেছি ধানমন্ডিতে এখন। সো দেখতেই পাচ্ছেন ধানমন্ডির অপরূপ একটা দৃশ্য, সামনে লেক আছে আমাদের। সো আর নিচের ছবিটিতে আমরা হচ্ছি ধানমন্ডি 4 এরিয়াতে আছি, সামনে আমাদের ইউল্যাব ইউনিভার্সিটি, আর বামেই আপনার একটু সামনে গেলে আল রাফা ইসলামী ব্যাংক, মেডিনোভা, এই ইনস্টিটিউটগুলো আছে, ঠিক আছে।
সো আমি ধানমন্ডি ক্রাইম রেট সম্পর্কে বলি। ধানমন্ডিতে ক্রাইম রেটটা মোটামুটি, আমি এই রিসার্চটা পেয়েছি একটি আরও কয়েক বছর আগে রিসার্চ, যদিও এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এই রিসার্চটা নিয়ে একজন রিসার্চ পেপার করেছিল সেখান থেকে। সো বর্তমান লেটেস্টটা আমার কাছে নেই, বাট আমি যতটুকু দেখছি, আমি তো নিজেও এই এরিয়াতে থাকি। সো আমাদের একটি প্রজেক্ট আছে আপনার জিগাতলা মেইন রোডে, তারপর ধানমন্ডি 8 এতে আমাদের এই এলাকাতে বসবাস। সো আমরা বুঝতে পারি ক্রাইম রেটটা এখানে মোটামুটি ভালো আছে, যে আপনার ভালো আছে বলতে কি যে একটু কম আছে। সো এটার জন্য বললাম যে মডারেট। সো ধানমন্ডির অনেকগুলো এরিয়া আছে, যেমন ধানমন্ডি 27, 28 এগুলোতে আপনার একটু সন্ধ্যার পর হলে একটু নিরিবিলি হয়ে যায়, বা লেকের বিভিন্ন সাইডে এগুলো সন্ধ্যার পর না যাওয়াটা বেটার। এখানে অনেক সময় বিভিন্ন ছেলেপেলে থাকে যারা কখন ইউ নেভার নো কখন কে কী বিহেভিয়ার করে, রাইট? সো নর্মালি আমরা এরকম পুলিশ কমপ্লেন অত পাইনি, বাট কয়েক জায়গায় কিছু ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছিলাম যে আপনার কয়েকটা জায়গায় ছিনতাই হয়েছে। সো এটা একটু চিন্তা ভাবনা করে বাসা নেবেন, ট্রাই করবেন একটু মেইন রোডের আশেপাশে থাকার, অথবা যেই যদি একটু ভিতরেও থাকেন আপনার এরিয়াটা কেমন, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে জেনে নেবেন আশেপাশের মানুষের কাছ থেকে। আর ধানমন্ডি ট্রাফিক ইন্ডেক্সটা ওকে বললাম বিকজ ট্রাফিক কন্ডিশনটা অত ভালো না, বিকজ অনেক ট্রাফিক জ্যাম হয় ধানমন্ডিতে। আপনার স্পেশালি অনেকগুলো স্কুল আছে ধানমন্ডির মধ্যে, সেই কারণে প্রচুর মানুষ এখানে পার্কিং করে রাখে, অনেক জ্যাম সৃষ্টি করে স্কুল থাকলে। বর্তমানে একটু কম জ্যাম আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে প্রক্সিমিটি টু বিজনেসেস হচ্ছে গ্রেট। ধানমন্ডির আশেপাশে প্রচুর বিজনেস ভেঞ্চার্স আছে, আপনারা আসলেই দেখতে পারবেন। আর কমিউনিটিটা ভাইব্রেন্ট, এখানে সব ধরনের মানুষ পাবেন আপনি। এরিয়াটা হচ্ছে প্রায় 5 স্কোয়ার কিলোমিটারের কাছাকাছি। অ্যান্ড কমিউনিটি ইন্ডেক্স বিহেভিয়ার খুবই ভালো সবাই একটু বিকেলে ঘুরতে পছন্দ করে ধানমন্ডি এলাকাটাতে, সবাই লেকে যেয়ে একটু বিকেলে বসে আড্ডা দেয়। রেন্ট হচ্ছে ধানমন্ডিতে মোটামুটি ভালো রেন্ট পাবেন আপনি, অ্যারাউন্ড 60,000 to 70,000 টাকা পার মান্থ। আর প্রাইস কত বেড়েছে আপনার গত 5-10 বছরে, ধানমন্ডির জায়গার প্রাইস অনেক বেড়েছে। সো খুব ভালো একটা এরিয়া আপনি বলতেই পারেন, মডার্নাইজ মোটামুটি। নেক্সটে হচ্ছে আমাদের, চলেন আমরা মতিঝিল থেকে ঘুরে আসি। সো আমরা এখন মতিঝিল চলে এসেছি। আমাদের সামনেই দেখতে পাচ্ছেন যে আমি শাপলা চত্বরের একটি ছবি দিয়েছি আপনাদেরকে। সো এই শাপলা চত্বরের আশেপাশেই আপনি এখানে আমাদের যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার আছে, তারপর আপনার জনতা ব্যাংক আছে। এখানে সব ব্যাংকের যেই হেডকোয়ার্টার্সগুলো এখানে থাকে এই এরিয়াটাতে। তারপরে আপনার আরেকটু সামনে গেলে এখানে নটরডেম কলেজ আছে আরামবাগে, সেখান থেকে আমার পড়াশোনা। সো এই এরিয়াটা আমার খুব ভালোভাবেই চেনা। সো যখন ছিলাম, সো এখানে ক্রাইম রেট অত বেশি ছিল না, আর আমি তো একেবারে বসবাস করতাম না, জাস্ট দিনে ক্লাস করে চলে আসতাম। সো যারা এখানে থাকে আরামবাগ বা বিভিন্ন আশেপাশের এরিয়াতে, ক্রাইম রেট এখানে ওকে মোটামুটি। সো কারণ হচ্ছে কি এখানে আশেপাশে অনেক জায়গায় পুলিশি চেকপোস্ট থাকে, তারা খুবই ভালোভাবে জায়গাগুলো পাহারা দেয়। সো এর জন্য ক্রাইম রেটগুলো একটু কম সংগঠিত হয় বর্তমানে। অ্যান্ড ট্রাফিক ইন্ডেক্সটা আমি বলবো যে পোর মতিঝিলের, বিকজ মতিঝিলে প্রচুর মানুষের আসা যাওয়া হয়। সো আপনার, আমি নিচের এই ছবিটি দেখতেই পাচ্ছেন যে এখানে কতগুলো অফিস একটা বিল্ডিংয়ে, তারপর সিটি টাওয়ার। আমাদের এই সিটি টাওয়ারের পেছনে আমাদের একটা প্রজেক্ট আছে, ড্রিম আবুল হোসেন টাওয়ার। সো এই টাওয়ারটির মধ্যে আমাদের কয়েকটি ফ্ল্যাট বাকি আছে। একটু এই এরিয়াটা হচ্ছে একটু কমার্শিয়াল এরিয়া, তাই এখানে কমার্শিয়াল চাহিদাটা একটু বেশি, বাট অনেকেই তাও তো থাকতে হবে, রাইট? আপনার আশেপাশে বিজনেস থাকে অনেকের, তারপরে যত প্রক্সিমিটিতে থাকা যায় ততই বেটার। সো ওই প্রজেক্টটাতে আমরা খুব কমে ছেড়ে দিচ্ছি ফ্ল্যাটগুলো। সো এই একটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সো আমি একটু ইনডিরেক্ট মার্কেটিং করে নিচ্ছি আর কি, ডিরেক্ট মার্কেটিং বলতে পারেন। নেক্সট হচ্ছে ট্রাফিক ইন্ডেক্স পোর, প্রক্সিমিটি টু বিজনেসেস হচ্ছে এটা একটা হাব, বিজনেসের কমিউনিটি খুব ভালো। এখানে অনেক বাইরের মানুষ আছে যারা শহরের বাইরে থেকে এসে এখানে বিভিন্ন চাকরি করছে, ব্যবসা করছে। এরিয়াটা হচ্ছে প্রায় 4 স্কোয়ার কিলোমিটারের সমান। কমিউনিটি ইন্ডেক্সও ভালো, রেন্টটাও ভালো রেট আছে এখানে, খুব বেশি না অন্য এরিয়ার তুলনায়। আর প্রাইসটাও মোটামুটি ভালো ইনক্রিজ হয়েছে লাস্ট 10-20 ইয়ার্সে। সো নেক্সটে আমরা এখন চলে আসলাম গুলশানে। সো গুলশানের একটা ব্যাপার কি, আপনি যে ডানের আশেপাশের ছবিটা দেখতেই পাচ্ছেন, গুলশান হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে মডার্নাইজড একটা এরিয়া বর্তমানে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে অফিস আছে, এখানে প্রচুর পরিমাণে সব এক্সপ্যাট্রিয়েট বিদেশি ফরেনাররা থাকছে। তারপরে যারা বাংলাদেশি একটু উপরের শ্রেণীর মানুষ আছে, যাদের একটু বর্তমান রিচ ক্লাস, তারা এই এরিয়াটাতে থাকতে পছন্দ করে। গুলশান 1-2 এই সার্কেলগুলোর আশেপাশেই দেখতে পারবেন কীরকম তাদের ডিমান্ড। অ্যান্ড রাস্তাঘাট অলওয়েজ আপনার যেই ট্রাফিক ইন্ডেক্সটা আর কি, এটা পোর বলবো বিকজ অলওয়েজ ট্রাফিক জ্যাম পেয়েছে। আমি যতবার গিয়েছি আমার এক্সপিরিয়েন্স প্লাস রিসার্চ থেকে
আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ট্রাফিক ইন্ডেক্সটা একটু পোর এখানে, মোটামুটি ভালো ট্রাফিক জ্যাম থাকে অলওয়েজ। আর বিজনেসেস প্রক্সিমিটি হচ্ছে এখানে গ্রেট, খুব ভালো প্রক্সিমিটিতে এই বিজনেস সবগুলো এখানে। আপনার এম্বাসি আছে, বিভিন্ন ভিসা অফিস আছে, সব কিছু এই গুলশান এরিয়াতেই। বড় বড় কোম্পানিদের হেডকোয়ার্টার্স বা বিভিন্ন অফিস আছে গুলশানে। কমিউনিটিটা ভাইব্রেন্ট, গ্রেট। আর এরিয়াটা হচ্ছে প্রায় 10 স্কোয়ার কিলোমিটার সমান। আর ভাড়া এখানে মোটামুটি ভালো একটা রেট, মানে একটু বেশি দিকে আর কি। যারা গুলশান এরিয়াতে থাকতে চাচ্ছেন ভাড়াটা একটু বেশি আপনাদের এক্সপেক্ট করতে হবে। আর প্রাইস ইন্ডেক্স যে গত কয়েক বছরে সারা বাংলাদেশের তুলনায় গুলশানে সবচেয়ে বেশি রেট বেড়েছে, বিকজ এটা হচ্ছে সবচেয়ে ভাইব্রেন্ট এলাকা, এর জন্য এখানে প্রাইসটাও সবচেয়ে বেশি। সো নেক্সটে আমরা এখন উত্তরায় দেখতে পাচ্ছি যে ক্রাইম রেটটা মোটামুটি কম আছে। ট্রাফিকটা এখানেও একটু প্রবলেম, ট্রাফিক পুরো বাংলাদেশে ঢাকাতেই প্রবলেম, প্রচুর ট্রাফিক জ্যাম, যেহেতু অপরিকল্পিতভাবে বিভিন্ন গাড়ি, অনেক ফিটনেসবিহীন গাড়ি ঢাকা চলে। তারপরে হচ্ছে আমাদের পাবলিক ট্রানজিট নেই, তাই হচ্ছে সবার ব্যবহার করতেই হয়। অ্যান্ড আশেপাশে উত্তরা এলাকাটাতে প্রক্সিমিটি ভালো বিজনেসের, মোটামুটি সব এলাকাতেই বিজনেসের প্রক্সিমিটিটা ভালো। কমিউনিটিও ভাইব্রেন্ট, প্রায় 6 স্কোয়ার কিলোমিটার সমান, এবং ভাড়াও মডারেট, আর প্রাইস অনেক বেড়েছে লাস্ট 10-20 ইয়ার্সে। শান্তিনগর এলাকার স্ট্যাটিস্টিক্স আপনারা দেখতেই পাচ্ছেন, এখানেও প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, বাড়িঘর হয়েছে, ক্রাইম রেটটাও কম আছে। এরিয়াটা খুব বেশি বড় না, প্রায় 3.43 স্কোয়ার কিলোমিটার সমান। কমিউনিটিটা ভাইব্রেন্ট, এখানে কয়েকটা স্কুল আছে। এই এরিয়াটাতেও প্রচুর রেস্টুরেন্ট আছে, দেখতেই পাচ্ছেন আপনি ছবির মধ্যে কীরকম গাড়ি রিক্সা চলাচল করছে। আর প্রাইসটাও ভালো বেড়েছে। আর একটু ভিতরের দিকে গেলে আপনি রেন্ট একটু কম পাবেন। অ্যান্ড বাড্ডাতেই যে ইউলুপটা দেখতেই পাচ্ছেন, বাড্ডাতেও মোটামুটি ক্রাইম রেট একটু লেসের দিকে আছে, যেহেতু পুলিশই পাহাড়ে থাকে সব জায়গায়, একটু হালকা একটু কম ডেভেলপ অন্য এরিয়াদের তুলনায় এই এরিয়াটা। ট্রাফিক ইন্ডেক্স একটু কমের দিকে, ট্রাফিকটা পোর অ্যাকচুয়ালি, নট কমের দিকে, মানে রেটটা। সো বিকজ এখানে প্রচুর পরিমাণে গাড়ি ফ্লো হয়, তো অনেক জ্যাম হয়, তারপর সবার যেতে হয়। কমিউনিটিটা ভালো। এরিয়ার ইন্ডেক্সটা আমি বলবো যে প্রায় 3.89 স্কোয়ার কিলোমিটারের সমান। প্রাইসও ভালো বেড়েছে, অ্যান্ড রেন্টটাও কম আছে এখানে। অ্যান্ড লাস্টলি আমাদের এখানে কাছে এসেছে মিরপুরে আপনি দেখতেই পাচ্ছেন কত বাসা, কত বাড়ি এখানে ছবিটার মধ্যেই দেখা যাচ্ছে যে ক্রাইম রেটটা মডারেট আছে, ট্রাফিকটা খুবই পোর, এখানে প্রচুর জ্যাম পোহাতে হয়। অ্যান্ড রাস্তাঘাট একটু যদি আপগ্রেড করা যেত একটু বেটার হতো। বিভিন্ন বিজনেসের প্রক্সিমিটিও খুব ভালো। আমাদের মিরপুর স্টেডিয়ামটা তো অনেক ফেমাস জায়গা, এখানে প্রচুর মানুষের আসা যাওয়া হয়, এর জন্য এটাকে ঘিরে অনেক ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। অ্যান্ড এরিয়াটাও মিরপুর খুব বড়, আপনার প্রায় 18 স্কোয়ার কিলোমিটারের সমান। রেন্ট ভালো, প্রাইসও ভালো বেড়েছে। সো আমাদের আজকের ওয়েবিনার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা এখন আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। সেটা হচ্ছে যে নেগোশিয়েটিং প্রাইস, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে কীভাবে আপনি প্রাইস নেগোশিয়েট করবেন। সো ডেভেলপার্সদেরকে নর্মালি আপনি সবসময় চিন্তা করবেন একটা ব্যবসা প্রতিষ্ঠান, রাইট? সো আপনি যদি কারোর সাথে ব্যবসা করতে যান, তাদেরকে যদি আপনি সম্ভব হয় একবারে পুরো টাকা দিয়ে দেওয়ার, যদি আপনি সেই জিনিসটা করতে পারেন, সে আপনাকে একটা ডিসকাউন্ট দিবেই, রাইট? সো ধরেন আপনি একজন ডেভেলপারকে আপনার ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 50 লাখ, ঠিক আছে, আপনি অ্যারাউন্ড 1-2 হাতে আপনি যদি 40 লাখ দিয়ে দিতে পারেন বা সামথিং, ঠিক আছে, সেক্ষেত্রে কিছু একটু ডিউ রাখলেন রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত বা কাজ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত, চেষ্টা করবেন এরকম টাকাটা দিয়ে দিতে। সেক্ষেত্রে ডেভেলপার এই টাকাটা নিয়ে আরেক জায়গায় ইনভেস্ট করতে পারবে, আর যেহেতু তার প্রফিট হবে, সে আপনাকেও একটা প্রাইস ডিসকাউন্ট দিতে পারবে। ওকে, সো নেক্সট পয়েন্ট হচ্ছে যে ডকুমেন্টসগুলো ভালোভাবে চেক করে নেবেন। ডকুমেন্টস, বাংলাদেশের একটা অনেক এইজ ওল্ড একটা স্ক্যান্ডেল রয়েছে আপনার ল্যান্ড নিয়ে, ফ্ল্যাটস নিয়ে। সেটা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন ফ্ল্যাট কয়েকজনের কাছে বিক্রি করা হয়, অনেক সময় ফ্ল্যাটের ওনার থাকে আরেকজন, বিক্রি করে আরেকজন। বাংলাদেশে পেপার এরকম জালিয়াতি করে অনেকেই এরকম ব্যবসা করে, অনেকেই আরেকজনের এরকম করছে বাঙালিরা সচরাচর। তাই এই জিনিসগুলো খুবই মানে ভালোভাবে চেক করে নিতে হবে পেপারসগুলো, লয়ার দিয়ে, কনসালটেন্ট দিয়ে, ঠিক আছে? নিজে সবসময় করতে যাবেন না। আমি সাজেস্ট করবো, যেহেতু প্রথমে একটু হালকা কিছু টাকা হলেও খরচ করবেন, যাতে পরে সমস্যাটা না হয়। আর নেক্সট পার্ট হচ্ছে যে বিভিন্ন প্রসেসের এবং ট্যাক্সেসের এগুলোর কস্ট, এগুলো সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নেবেন যে কোনটা কী। সো এগুলো একজন কনসালটেন্টকে জিজ্ঞেস করলে বা লয়ারকে জিজ্ঞেস করলে আপনাকে লেটেস্ট এগুলো বলে দিবে। অ্যান্ড আরেকটা পয়েন্ট হচ্ছে কি, উইচ ফ্ল্যাটস টু গেট এট এ চিপার রেট, মানে কোন ফ্ল্যাটগুলো আপনাকে ডেভেলপাররা একটু কম রেটে দিতে পারে। সেটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি
একটা বিল্ডিংয়ের সামনের সাইড নিচ্ছেন, দক্ষিণ সাইড নিচ্ছেন, একটু প্রাইস একটু বেশি হবে, রাইট? আবার আপনি যদি একটু পেছনের দিকে নেন সেক্ষেত্রে আপনার প্রাইসটা হালকা একটু কম দেওয়ার চান্সেসটা বেশি, আবার একটু উপরের দিকে নিলে একটু কম দেওয়ার চান্সেসটা বেশি, রাইট? সো এর জন্য বলছি যে কোন ফ্ল্যাটগুলো ধরেন আপনার বিল্ডিংয়ের ইউনিটটা একটু এইচ শেপের, সো মিডল ইউনিটসগুলো একটু সেল হওয়ার চান্সেস কম থাকে, তাই এই ইউনিটগুলো ডেভেলপার্সরা আপনাকে একটু কমে দিয়ে দেওয়ার চান্সেসটা খুব বেশি। সো নেক্সট পয়েন্ট হচ্ছে লোন নেওয়া, গেটিং এ লোন। সো আপনি কীভাবে একটা লোন নিতে পারবেন? সো লোন নেওয়ার জন্য আপনার যেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ডেভেলপার্সদের বিভিন্ন পার্টনার্স থাকে, প্রতিষ্ঠান থাকে, সবাই লোন দেওয়ার জন্য সব ব্যাংক অলওয়েজ রেডি থাকে যে কীভাবে টাকা দিয়ে আপনাদেরকে তারাও কিছু ইনকাম করবে। সো লোন নেওয়ার জন্য যে জিনিসটা লাগবে, আপনার পেপারসগুলো রেডি করবেন এবং ডাউন পেমেন্টটা রেডি করবেন, বিভিন্ন ব্যাংকে কয়েকটা ব্যাংকে কথা বলবেন কে কী সুবিধা দিতে পারবে আপনাকে, কতটুকু কোল্যাটারাল দিতে হবে না দিতে হবে, কত রেট দিতে পারবে, ঠিক আছে? সব কিছুর উপর বেস করে আপনি ট্রাই করবেন যে এই লোনগুলোর জন্য অ্যাপ্লাই করার জন্য। অ্যান্ড লোন ক্যালকুলেশন, এটা নিয়ে আমরা একটা বুকলেট রেডি করেছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের এই লোন ক্যালকুলেশনগুলা ভালোভাবে দেখতে। আমাদের এই বুকলেটটা আমাদের ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পেজে আছে। সো আমি এই বুকলেটটা রেডি করেছি যে ব্যাংকিং লোন এক্সপ্লেইনড অ্যান্ড রেডি ফ্ল্যাট ভার্সেস অনগোয়িং ওয়ার্ক। সো আপনি যদি একটা রেডি ফ্ল্যাট নেন সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে একটা ডেভেলপার যেহেতু ফ্ল্যাটটা রেডি করে দিয়েছে আর তার সেল করাটা খুবই জরুরি, এই ফ্ল্যাটটা বেশি দিন ওয়েট করিয়ে রাখলে তার লস, যেহেতু ফ্ল্যাটের কাজ শেষ। আর ভার্সেস আরেকটা অনগোয়িং প্রজেক্ট, যেটা হচ্ছে সে শুরু করবে মাত্র, ধরেন প্রায় 36 মান্থসের মতন লাগতে পারে প্রজেক্টটা শেষ করতে। সো আপনার কি মনে হচ্ছে যে কোন ফ্ল্যাটটার দামটা সে কমানোর চান্সেস বেশি? অবশ্যই অনগোয়িংটা, রাইট? বিকজ এইটার মধ্যে তার স্কোপ আছে, অনেক দিন পর প্রজেক্টটা শেষ হবে, বুঝিয়ে দিতে হবে আপনার সময়। সো আপনি যদি আগে থেকে এটার পেমেন্ট করতে থাকেন আপনাকে ডিসকাউন্টেড দেওয়ার চান্সেসটা বেশি। ফর এক্সাম্পল রেডি ফ্ল্যাট যদি আপনি 10,000 টাকা রেটে কিনছেন স্কোয়ার ফিট, সেখানে অনগোয়িংটা আপনাকে প্রায় 6,500, 7,000, 8,000 এরকম রেটে দিয়ে দেওয়ার চান্সেস বেশি, বিকজ আপনি প্রথমেই তাকে ইনভেস্ট করছেন এবং 3 বছর লাগিয়ে। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যখন এই টাইপের অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করছেন, নিজে আপনি তাদের সাথে ডিল করে নিতে পারেন যে আমি মান্থলি এত ইনস্টলমেন্ট দিব আপনাদেরকে, এবং এই ইনস্টলমেন্টের বাদে যেই অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আপনি শুধু লোন নেবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার লোনের অ্যামাউন্টটা কম হবে, আপনার ইন্টারেস্টটা কম দিতে হবে, ঠিক আছে? সো অনগোয়িং প্রজেক্টগুলোতে আমি বলবো যে ভালোভাবে ইনভেস্ট করার ট্রাই করবেন, একটু বুঝে শুনে করবেন, অবশ্যই পেপারস চেক করে নেবেন। সো আমাদের কয়েকটা অনগোয়িং প্রজেক্ট স্টার্ট হতে যাচ্ছে ধানমন্ডির আশেপাশে, আপনার ট্যানারি মোড়ে আছে, ট্যানারি মোড় বাজার সংলগ্ন, এবং হচ্ছে যে আপনার ট্যানারি মোড় একটু ভিতরে সোনাতঙ্গর, সেখানে দুটো প্রজেক্টে আমরা হাত দিচ্ছি। সো অনগোয়িং এই প্রজেক্টগুলোতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জয়েন করা যায়, ঠিক আছে? সো নেক্সট ডে সেটা হচ্ছে যে আপনার লোনটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। সো এই লোন মিনিমাইজের পয়েন্টটাই আমি একটু আগে আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে যে কীভাবে অনগোয়িং প্রজেক্টের এগুলো ডেভেলপারের সাথে ডিল করার ট্রাই করবেন যে আপনি তাদেরকে ইনস্টলমেন্টে দিবেন আর বাকি টাকাটা আপনি লোন নেবেন। সেক্ষেত্রে আপনার লোনের অ্যামাউন্টটাও কম হলো, ডেভেলপারের হলো, দুইজনেরই উইন উইন সিচুয়েশন। সো নেক্সট পয়েন্ট, কোয়াইট ভার্সেস মেইন রোড ফ্ল্যাটস। সো আপনি যদি একটু ভিতরের দিকে চান বাসাটা, সেক্ষেত্রে আপনার প্রাইসটাও একটু কম পড়বে, আর মেইন রোডের আশেপাশে যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে। এটা বুঝতেই পারছেন যে আপনি যদি ধানমন্ডি 7 মসজিদ রোডে মেইন রোডে নেন সেক্ষেত্রে আপনার রেটগুলো আসবে হচ্ছে প্রায় আপনি 12,000 থেকে 14,000 টাকা পার স্কোয়ার ফিট, ঠিক আছে? আর যদি একটু ভিতরের দিকে যান আপনার সেক্ষেত্রে 8,000, 9,000 টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন। মনে করেন 2-3 মিনিট হাঁটার ডিস্টেন্সে, এটা তো খারাপ না, রাইট? সো এই জিনিসটা বলবো যেটা ভালো হবে যদি আপনি চেষ্টা করেন, ধানমন্ডির ফিলটাও পাবেন, আর একটু হালকা একটু ডিস্টেন্সে যদি আপনার বাজেটটা একটু কম থাকে। আর অবশ্যই মেইন ধানমন্ডিতে পেলে তো নিবেনই, এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের। আর ফ্রন্ট সাইড ভার্সেস ব্যাক সাইড ফ্ল্যাট। সো ব্যাক সাইড ফ্ল্যাটগুলোর যদি একটু আশেপাশে সারাউন্ডিংসে কিছু থাকে এগুলোর প্রাইসটা একটু কম হওয়ার চান্সেস থাকে, মিডল ফ্ল্যাটগুলোরও। আর কীভাবে, নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ টু গেট অ্যাট এ চিপার রেট বাই রেফারেল প্রোগ্রাম। সো বেসিক্যালি ডেভেলপার্সরা সবাই কমিশন দেয়, রাইট? বিভিন্ন সেল করতে, ল্যান্ড সেল করতে হলে সবাই বিভিন্ন মানুষকে কমিশন দেয়, এরকম অনেককে নিয়োগ করা হয়। সো আপনারা যদি সেই ডেভেলপারের ধরেন একটা ফ্ল্যাট খালি রয়েছে, আপনি চাইলে সেটা নিজেও নিতে পারেন, সেটার জন্য একটা ডিসকাউন্ট পাবেন অবশ্যই। আর আপনার যদি কেউ পরিচিত থাকে তাদেরকে রেকমেন্ড করবেন, এবং রেকমেন্ড করলে সে যদি কিনে সেক্ষেত্রে ডেভেলপার অন্য কাউকে হলেই তো কমিশনটা দিত, তো সে তার বদলে আপনাকে ডিল করে নেবেন যাতে আপনার ফ্ল্যাটের রেটটা কমিয়ে দেয় অথবা আপনাকে বড় একটা ডিসকাউন্ট দেয়।
ফ্ল্যাটের প্রাইস অনুযায়ী। এখন ধরেন আপনার ফ্ল্যাটের প্রাইস হচ্ছে 50 লক্ষ টাকা, সে তো আপনাকে 5-10 লক্ষ টাকা দিতে পারবে না, রাইট? তার সেই প্রফিটটাই হয় না এই ফ্ল্যাটে। সো এটা আপনারা ডিসকাস করে নেবেন। নর্মালি একটা পার্সেন্টেজ থাকে 0.5 to 1% এরকম একটা রেট থাকে, যেটা দিলে ডেভেলপারেরও সমস্যা নেই, আপনারও সমস্যা নেই, সবারই উইন উইন। আপনি একজনকে সিম্পলি একটা রেকমেন্ডেশন দিয়ে আপনিও কমাতে পারছেন আপনার প্রাইসটা, অথবা এই আরেকজনের হেল্প হচ্ছে, ডেভেলপারের হেল্প হচ্ছে, সবারই হেল্প হচ্ছে। সো এই পয়েন্ট আমি একটু আগে বলেছি, মেইন ধানমন্ডি ভার্সেস নিয়ার বাই ফ্ল্যাটস, যেটা আপনার জন্য বেটার হয়। আর তারপরে হচ্ছে হালকা একটু যদি ভিতরে যান, 3-4-5 মিনিট একটু হাঁটার ডিস্টেন্সে যদি যান ধানমন্ডির মেইন রোড থেকে, সেক্ষেত্রে একটু কম প্রাইসে আপনার পাওয়ার চান্সেস বেশি। যেমন আমাদের ড্রিম মনোরা 2 প্রজেক্টটা আপনার ধানমন্ডি 8-এর A কিয়ারি প্লাজা সংলগ্ন, একটু ভিতরে যেতে হয়, আপনার ডায়মন্ড হোটেল আছে সেটার অপোজিট দিয়েই। সো সেখানে কি যে আমরা স্কোয়ার ফিট আপনার 8,000 টাকা 8,500 টাকা করে সেল করছি। আর হোয়ারেজ আপনার মেইন ধানমন্ডিতে যদি চলে আসেন, যে 7 মসজিদ রোড, এখান থেকে আমাদের 3-4 মিনিট হাঁটা, ওখানে আপনি আসলেই 7 মসজিদ রোডে আপনার প্রাইস হয়ে যাবে প্রায় 12,000-13,000 টাকা পার স্কোয়ার ফিট। আর নেক্সট পয়েন্ট হচ্ছে, ট্রাই করবেন যে ব্রোকারকে বের করে দেওয়ার জন্য মাঝখান থেকে, মিডলম্যান যেই আপনাদের কমিশন যেই সিস্টেমটা করে, সেটা হচ্ছে আপনি ধরেন ধরেন একজন লোক আপনাকে সেল করে দিচ্ছে ডেভেলপারের কাছ থেকে, সো 3 জন ইনভলভ, রাইট? সো এখন ওই মিডল যেই ম্যানটা থাকে, সে হচ্ছে আপনার থেকেও কিছু কমিশন নেওয়ার ট্রাই করবে, অথবা ডেভেলপার থেকেও কিছু কমিশন নেওয়ার ট্রাই করবে। সো ডেভেলপার প্রাইসটা বাড়িয়ে আপনার থেকেই অ্যাকচুয়ালি দিবে তাকে, কেউ তো আর লস করে বিজনেস করতে চায় না, রাইট? সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। চেষ্টা করবেন যে মিডলম্যানকে অল্প কিছু হলেও কিছু টাকা দিয়ে বা কিছু দিয়ে খুশি করে তাদেরকে এই ডিলটা থেকে বের করে দেওয়ার জন্য, এবং নিজেরা এই ডিলটা করার চেষ্টা করবেন। সো নেক্সটে কোয়েশ্চেন অ্যান্সার যেই কমন কোয়েশ্চেন্সগুলো থাকে, আজকে আমি ওই ইনফ্রাস্ট্রাকচারটা আমার এখনও হয়নি রেডি যে আপনারা কোয়েশ্চেন করবেন বা কী। সো কোয়েশ্চেন আনসার বলতে যে আপনি কী এক্সপেক্ট করতে পারেন। সো ফর এক্সাম্পল, আপনি কী এক্সপেকটেশন রাখবেন, আপনার ডেভেলপার কী ফ্ল্যাটগুলো দিবে, এটা অ্যাকচুয়ালি আপনার ডিডের মধ্যে লেখা থাকে, ঠিক আছে? সো আপনারা যখন প্রথমেই ডিড করেন, সেখানেই ডেভেলপার আপনাদেরকে ভালোভাবে উল্লেখ করে দেয় যে আপনাদের এই ফিটিংসটা ইউজ করা হবে, এই ব্রিক্সটা ইউজ করা হবে, এই রডটা ইউজ করা হবে, এই বাড়িটার মধ্যে এই জিনিসগুলো আপনি পাবেন। আপনি সব কিছুর মান প্রথমেই চেক করে নেবেন, এবং আমরা অবশ্যই বলবো সবসময় আপনি লুপের ভিতর থাকবেন। লুপের ভিতর বলতে কি বোঝাচ্ছি, যে যখন কাজগুলো হয় সবসময় আপনি এসে চেক করবেন, যেহেতু আপনি একজন ক্রেতা, এই বাড়িটি আপনারও রাইট আছে, ঠিক আছে? সো আপনি এসে দেখবেন কাজ কীভাবে হচ্ছে, মান কি ঠিক হচ্ছে কি না। আপনি এটা ডেভেলপারের সাথে ইনভলভ হবেন, তাদেরকে হেল্প করবেন, তাদেরকে গাইড করবেন, তাদেরকে বলবেন যে আমাদের এই জিনিসগুলো এভাবে করলে একটু বেটার হতো, তখন মিউচুয়ালি আপনারা করে নেবেন। যেহেতু ডেভেলপার আপনাদের জন্যই বানাচ্ছে, এমন না সে নিজে থাকার জন্য বানাচ্ছে। সো যেহেতু আপনার জন্য বানাচ্ছে, সো আপনার অবশ্যই লুপে, এটা আমি শুধু ডেভেলপার না, ডিজাইনারের ক্ষেত্রেও, যে আপনারা যদি আমি একটা পয়েন্ট লিখেছিলাম যে ইন্টেরিয়ার ডিজাইনার বা কাউকে যদি রিক্রুট করেন, অলওয়েজ ট্রাই করবেন যে লুপের ভিতর থাকার, যে সে কী কাজ করছে না করছে আপনাকে যাতে একটা আপডেট দেয়। আপনার যদি সময় না থাকে, উইকে একবার হলেও আপনাকে যাতে আপডেটটা দেয়, আপনি এসে দেখবেন প্রোগ্রেসটা কী। বিকজ আমাদের মানুষের যেটা হয়, আপনার চিন্তাধারা, আপনি বলেন একটা, আরেকজনকে সে বুঝে একটা আর সে করে আরেকটা। সো এরকম আমাদের অভিজ্ঞতা আছে, আমরা দেখতে পেয়েছি অনেক মানুষকে এরকম কাজ অ্যাসাইন করার পর যে আউটপুটটা পেয়েছি সেটাতে আমরা স্যাটিসফাইড ছিলাম না, আমাদের অনেক টাকা আবার ইনভেস্ট করতে হয়েছে আবার করার জন্য। সো কোয়ালিটিটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? সো এর জন্য আমরা বলবো যে সবসময় কাজের মাঝেই থাকবেন। সো নেক্সট হচ্ছে আস্কিং প্রাইসটাই কি ফাইনাল প্রাইস? সো দুইটা কী জিনিস? সো আস্কিং প্রাইস হচ্ছে কি, যে ডেভেলপার্সরা বা কেউ আপনার কাছে প্রথমে যে প্রাইসটা চায়, এটা হচ্ছে একটা বেসিক একটা প্রাইস, এটা নমিনাল প্রাইস, এটা অ্যাকচুয়ালি ফাইনাল প্রাইস না। এটা হচ্ছে চাওয়া হয় বিকজ এটা অনেক কিছু ফ্যাক্টরস ইনক্লুড করে বলে। যদি আপনি পেমেন্ট টার্ম তাড়াতাড়ি দিতে পারেন, কয় মাসের মধ্যে দিতে পারবেন, সব কিছু ইনক্লুড করে, বা লোন নিয়ে যদি দিতে হয়, সব কিছু হিসেব করে আপনার ফাইনাল প্রাইসটা আসে। নেক্সটে লিগ্যাল প্রবলেমস। সো লিগ্যাল প্রবলেমসের জন্য আমরা বলবো যে আপনি অবশ্যই ডেভেলপার প্রোফাইলগুলো ভালো করে চেক করবেন। যদি কোনো প্রবলেম হয়, একজন অবশ্যই দক্ষ লয়ারের সাথে যোগাযোগ করবেন, যে কীভাবে আপনাকে হেল্প করতে পারে, দক্ষ লয়ার গাইড করবে। এবং রিহ্যাবের সম্পর্কে আমি বলেছিলাম যে রিহ্যাব একটি বাংলাদেশ অ্যাসোসিয়েশন, যেটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আপনাকে সবভাবে সুবিধা দিবে, সাহায্য করবে। তারা রিহ্যাব হচ্ছে পুরো যত রিয়েল এস্টেট আছে কোম্পানিজ, তাদের একটা অ্যাসোসিয়েশন।
তারা বাংলাদেশ সরকারের একটা কাছে আমাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে যায় কোনো সমস্যা বা কিছু তুলে ধরতে হলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিড প্রসেসটা আপনি ভালো করে জানার চেষ্টা করবেন যে কীভাবে ডিড করতে হয়। সো এটা ডেভেলপার সবসময় উল্লেখ করে দেয় যে আপনার জায়গা কতটুকু সব কিছু, আপনি কী ফিটিংস পাবেন, আপনার নাম ঠিকানা সব কিছু ডিডের মধ্যে থাকবে, একটা স্ট্যাম্পে থাকে। সো এটা ভালোভাবে চেক করে নেবেন সব কিছু, যাতে এটা আপনার একটা লিগ্যাল লাইসেন্স, ঠিক আছে, বলতে পারেন যে আপনার কোনো সমস্যা হলে আপনি এটা কোর্টে নিয়ে যেতে পারবেন সমাধান করার জন্য। নেক্সট হচ্ছে এরিয়া ক্যালকুলেশনটা কীভাবে হয়। সো এরিয়া ক্যালকুলেশনটা বেসিক্যালি আপনার যেই আপনার কোনো ফ্ল্যাট যদি থাকে, আপনার যদি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেন, এটা কিন্তু ভিতরে 1500 স্কোয়ার ফিট থাকে না নর্মালি। সো ডেভেলপার্সরা যেটা করে সেটা হচ্ছে যে তারা কমন স্পেস সহ বলে, বিকজ কমন স্পেসটা তো আর ডেভেলপার নিজের জন্য তৈরি করছে না, রাইট? কমন স্পেসটা আপনার জন্যই তৈরি করছে। সো এই কোনো একটা প্রজেক্টে যদি বিল্ডিংয়ে যদি 10টা ফ্ল্যাট থাকে, ওই কমন স্পেসটা সবার ভাগ করে নিতে হবে, বিকজ এটা আপনাদের সবার থাকার জন্যই রেডি করেছে। সো এই 1500 স্কোয়ার ফিটটা যে বলা হয় সেটা হচ্ছে কমন স্পেস সহ বলা হয়। সো নর্মালি সব বিল্ডিংয়ে আপনার প্রায় 15 to 20% কমন স্পেস থাকে। অ্যান্ড নেক্সট হচ্ছে ক্যালকুলেটিং এরিয়া বলতে যে আপনার ওয়াল টু ওয়াল ক্যালকুলেট করা হয়, একবারে ওয়ালের বাইরে থেকে তারপরে আরেক ওয়ালের বাইরে পর্যন্ত, বিকজ যেই ওয়ালগুলো তৈরি হয় এটা আপনার এই জায়গার উপর তৈরি হয়। সো আপনার ওটাও হিসাব করতে হবে। নেক্সট পার্ট হচ্ছে হাউ মাচ ল্যান্ড রেশিও। সো আপনি কীরকম ল্যান্ড রেশিও পাবেন এটা আপনি ভালোভাবে লিগ্যাল যে লয়ার থাকবে তাদের সাথে ভালো করে বুঝে নেবেন যে কীরকম ল্যান্ড রেশিওটা আসে। নেক্সট পার্ট কমার্শিয়াল ভার্সেস রেসিডেন্সিয়াল। সো কমার্শিয়াল নাকি রেসিডেন্সিয়াল কোনটা কিনবেন এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিনতে চাচ্ছেন নাকি বাসার থাকার জন্য কিনতে চাচ্ছেন। সো অবশ্যই কমার্শিয়ালের প্রাইসটা হালকা একটু বেশি থাকে এবং সেলও হয় বেশি, যেহেতু এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর রেসিডেন্সিয়াল প্রাইসটা একটু কম থাকবে। সো অনেক সময় কিছু যেমন ডাবল বিল্ডিংসগুলো, যেমন আমাদের যে এখানে আমি ছবিতে দেখাচ্ছি রাইট সাইডে যে ড্রিম ওয়ার্ল্ড টাওয়ার দেখতে পাচ্ছেন, এটা একটি হাফ কমার্শিয়াল হাফ রেসিডেন্সিয়াল। সো এখানে আমাদের জিম আছে, জিগাতলা মেইন রোড এই প্রজেক্টটি, একটা ফ্ল্যাট বাকি আছে পেছনে। সো এখানে 7 তলায় জিম আছে, আমাদের নিজস্ব সেন্টার আছে 2 ফ্লোরে, সবাই ইউজ করতে পারে। আর তারপরে হচ্ছে আমাদের মেডিকেল আছে একটা ফ্লোরে, তারপর সোনালী ব্যাংক, সিটি ব্যাংক, সিঙ্গার শোরুম, অনেক কিছু আছে। সো এই বিল্ডিং থেকে আর বাইরে যেতে হয় না, সবাই বিল্ডিংয়ের মধ্যেই অনেক ইম্পর্টেন্ট ফ্যাসিলিটিসগুলো পেয়ে যায়, ঠিক আছে। সো তাই ডাবল বিল্ডিংসগুলোর ফ্যাসিলিটিসটা ভালো, বাট অবশ্যই চেক করে নেবেন যে ডাবল বিল্ডিংসের এন্ট্রেন্স ওয়ে অ্যান্ড এক্সিট ওয়ে কি ডিফারেন্ট কিনা। সো এটা একটু ডিফারেন্ট হলে অবশ্যই বেটার, বাট একসাথে হলেও সমস্যা নেই খুব একটা। সিকিউরিটি বিভিন্ন মেজার থাকে, এটা কোনো প্রবলেম না, অনেকেই কনসার্ন থাকতে পারেন। সো আমাদের অনেকগুলো বিল্ডিংস প্রজেক্ট আছে, আমরা 2টো করে রাস্তা করেছি সবগুলোর জন্যই। সো এটা কারো কোনো সমস্যা হয় না। নেক্সটে অ্যাপার্টমেন্ট প্রাইসেস গোয়িং আপ আর ডাউন। সো বর্তমান প্রেক্ষাপটে অ্যাপার্টমেন্ট প্রাইসেস হালকা একটু দামটা স্টেডি রেটে আছে, বর্তমানে একটু হালকা একটু বেড়েছে, বিকজ করোনার কারণে সেল নেই বা কিছু নেই এরকম একটা কারণে। আবার ওভারঅল যদি দেখতে যান প্রাইসগুলো আগের থেকে প্রায় 5 to 10% ডাউন হয়েছে। বিকজ আপনাকে একটা এক্সাম্পল দিই, আমাদের আমার মামার একটা শেয়ারপাড়াতে একটা ফ্ল্যাট আছে, সেটা মেট্রো রেল শুরু হওয়ার আগে তার একটা প্রাইস এসেছিল প্রায় অ্যারাউন্ড 95 লাখের মতো সে প্রাইস পেয়েছিল, সে তখন সেল করেনি। সো এখন প্রাইস ওই ফ্ল্যাটের প্রাইস আর কেউ মানে এখনও কিনতে ইচ্ছুক খুবই কম লোক, প্রায় 80 লাখের কাছাকাছি বলছে। সো প্রায় দেখতেই পাচ্ছেন যে হালকা একটু প্রাইস ডাউন খেয়েছে। অ্যান্ড মিরপুরে যেহেতু মেট্রোর কাজ চলছে, অনেক জ্যাম ফেস করতে হয়, তাই প্রাইসগুলো একটু কম বর্তমানে। সো আবার কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার বেড়ে যাবে। সো ইজ ইট এ গুড টাইম টু বাই? সো ইট ইজ অলওয়েজ এ গুড টাইম টু বাই, বিকজ আমি বলবো কেন, যে আপনার ডিল এর উপর ডিপেন্ড করছে। আপনার অনেকেই আছে, যেমন আমি বলেছিলাম অফারের সময় বলবো, আমার অনেকের প্রয়োজনে যেহেতু কমের মধ্যে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে, বিকজ তাদের টাকার খুবই প্রয়োজন ক্যাশ ফ্লোর জন্য বা বিভিন্ন কারণে হয়। সো অনেকে কমের মধ্যেই করোনার কারণে ছেড়ে দিচ্ছে। সো আপনি ট্রাই করবেন এই ডিলগুলো যদি খুঁজে পান নেওয়ার, অবশ্যই দামগুলো বাড়বে এখন যে রেট আছে না আছে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হ্যান্ড ওভার টাইম। সো হ্যান্ড ওভার টাইমটাও কিন্তু আপনার ওই ডিডটাতে যে বলেছিলাম, ওই ডিডটার মধ্যে উল্লেখ থাকে যে কবে আপনাকে দেয়া হবে, এবং যদি লেট করা হয় সেক্ষেত্রে আপনার ডেভেলপাররা আপনাকে কী কম্পেনসেশন দেবে সব কিছুই উল্লেখ থাকবে। সো আমাদের এই ডেভেলপার ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজ এই কোম্পানিটা স্টার্ট করার পেছনে এরকম একটা স্টোরি আছে, সেটা আপনাদেরকে আরেকদিন বলবো। অ্যান্ড অবশ্যই আপনি আপনাদের ফ্ল্যাট বা ল্যান্ড বা যেটাই নিচ্ছেন না কেন, অলওয়েজ যে প্রোডাক্টটি কিনেন না কেন কোয়ালিটি চেক করে নেবেন। তারপরে আপনি যদি সাউথ ফেসিং চান সেটাও চেক করবেন, কনজেস্টেড কিনা আশেপাশে সেটাও চেক করে নেবেন। ওকে। অ্যান্ড আমাদের কারেন্ট প্রজেক্টসগুলো ড্রিম মনোরা 2, এটা ধানমন্ডি 8-এর এতে,
পশ্চিম ধানমন্ডিতে পড়েছে। ড্রিম কোহিনুর ভিলা, এটা হচ্ছে রায়বাজার হাই স্কুলের অপোজিটে। এখানে 3টা ফ্ল্যাট খালি আছে আপনার। 6 তলায় সামনের ইউনিট একটা 1300 স্কোয়ার ফিট আর পেছনের ইউনিট একটা 1000 স্কোয়ার ফিট, চাইলে দুটো একসাথে করে নিতে পারেন। আর 5 তলায় পেছনের একটা ইউনিট 1000 স্কোয়ার ফিট, ছোটো একটা প্রজেক্ট, 8 তলা বিল্ডিং। সো এখানে প্রাইস রেঞ্জটাও মোটামুটি কম আছে। আপনার আস্কিং প্রাইস হচ্ছে 6500 টাকা করে পার স্কোয়ার ফিট, আর মনোরা 2তে হচ্ছে 8500 টাকা করে পার স্কোয়ার ফিট। এখানেও প্রায় কয়েকটা মিডল ফ্ল্যাটস খালি আছে, আপনারা চাইলে নেগোশিয়েট করে হালকা একটু প্রাইস কমে পেতে পারেন। নেক্সটে ড্রিম ওয়ার্ল্ড টাওয়ার, এটা হচ্ছে আমাদের জিগাতলা মেইন রোডের প্রজেক্ট। এখানে আমাদের অফিস ড্রিম ওয়ার্ল্ড পার্ক প্রাইভেট লিমিটেড, আমাদের যে কোম্পানি অফিসিয়াল, সেখানে অফিসটা এখানে। এটার টপ ফ্লোরে 12 তলায় পেছন সাইডে আপনার একটা ফ্ল্যাট খালি আছে 2300 স্কোয়ার ফিট। সো আপনি এইটাও দেখতে পারেন, মোটামুটি ভালো রেঞ্জে এই ফ্ল্যাটটি পাবেন। প্রায় হচ্ছে 8500 টাকা করে স্কোয়ার ফিট। এটা ধানমন্ডি 7 মসজিদ রোড থেকে মাত্র 2 থেকে 3 মিনিট দূরে। আর ড্রিম আবুল হোসেন টাওয়ার, এটা তো সিটি টাওয়ারের পেছনের বিল্ডিংটাই, আপনি ফকিরাপুল ফার্স্ট লেনে পড়েছে। এখানেও কয়েকটা ফ্ল্যাট খালি আছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ড্রিম তেপান্তরে এখানে অবিশ্বাস্য কিছু অফার, 2টো ফ্ল্যাট খালি আছে। একটা হচ্ছে টপ ফ্লোরে, যেটা হচ্ছে 55 লাখে আপনার 1150 স্কোয়ার ফিট, অ্যান্ড ফার্স্ট ফ্লোরে মানে দোতলাতে একটা খালি আছে 1050 মিডল ইউনিট, ওটাও আপনার 52 লাখের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা। তো কেউ যদি ধানমন্ডির এত কাছে, মাত্র 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসা যাওয়া করা যায় আপনার 7 মসজিদ রোড থেকে, আর হেঁটে আসলে আপনার 10 to 15 মিনিটস লাগবে। সো খুব ভালো একটা লোকেশন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা প্রজেক্টগুলোতে ইনভেস্ট করার। অ্যান্ড নেক্সট দুটো প্রজেক্ট আসছে আমাদের ড্রিম হাসিনা টাওয়ার, এটা হচ্ছে ট্যানারি মোড় বাজার সংলগ্ন। সো এখানে আপনার খুবই ভাইব্রেন্ট একটা এরিয়া, এই জায়গাটা খুবই হবে আমাদের কমার্শিয়াল হবে নিচে, উপর হবে রেসিডেন্সিয়াল। এখানে এখনও শুরু করিনি আমরা কাজ, সো আপনারা যদি চান এখনই যোগাযোগ করতে পারেন ইনভেস্ট করার জন্য। সো যদি আমাদের সাথে 36 মান্থসে যদি আপনি ধরেন 1 লাখ টাকা করেও দেন বা 50,000 করেও দিলে আপনার 18 লাখের মতো কভার হয়ে যাবে। সেই টাকাটা আপনারা লোন নিতে হবে না যদি লোনের প্রয়োজন হয়, অথবা ম্যানেজ করলেন। আমরা কিছু হলেও আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড ড্রিম সলেমা টাওয়ার হচ্ছে আরেকটা আমাদের 38 শতাংশ আমাদের এলাকা, আমাদের আগে বাসস্থান, সেখানে আপনি করতে পারেন। আমাদের প্রায় 12 কাঠা সংলগ্ন এই জায়গাটার মধ্যে একটি বড় প্রজেক্ট হবে, এখানেও ফ্ল্যাট কিনতে পারেন, মোটামুটি ভালো লোকেশন দুটোই। অ্যান্ড আপনারা যদি চেক করতে চান আমাদের ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল কোথায় আছে, dreamworldgroupbd.com, এটা আমাদের আপকামিং সাইট, এখনও কাজ শেষ হয়নি, এখানে যেতে পারেন, আমরা লিস্টিং হিসেবে দিব সব কিছু চেক করতে। এবং আমাদের পুরনো সাইট dreamworldbd.com। সো নেক্সটে আমি একটু কাইন্ডলি কুইকলি আমাদের ফেসবুক পেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজের পেজ, এই যে সেই পেজে এসে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কুইকলি, যে কিভাবে আপনারা কি কোন কোন ডিল চাচ্ছেন কিনা, আমরা মাঝে মাঝে অফার দিচ্ছি বিভিন্ন, এগুলো আপনারা ভালোভাবে দেখতে পারবেন। ঠিক আছে, সো আর দেরি না করে, অ্যান্ড আমি যেটা বলেছিলাম আপনাদেরকে ল্যান্ড পারচেজের জন্য একটা গাইড তৈরি করেছিলাম, এটা এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে চলে আসছে। এই গাইডটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ল্যান্ড পারচেজের প্রসেসটা কাজ করে। আমি স্লাইড শেয়ারে আপলোড করে দিয়েছি, সো এখানে দেখবেন, কমেন্ট করবেন, ডাউনলোড করে নেবেন, আপনাদের ফ্রি ডাউনলোড করার অপশন আছে এখান থেকে। সো এখানে আপনাদেরকে আমি ইনফর্ম করেছি খাস ল্যান্ড কীভাবে ভায়া ডিড এগুলো চেক করতে হয়, কী প্রসেস লাগে, ফিজিক্যাল সার্ভে হয়, তারপরে যদি বিভিন্ন সেলার কয়েকজন সেলারের কাছ থেকে কিনছেন, তারপরে পাওয়ার অফ অ্যাটর্নি বা কীভাবে কী করবেন, সাব রেজিস্ট্রি অফিস কোথায় আছে, ডিড অফ ট্রান্সফার, সব কিছু এই ইবুকটাতে দিয়ে দিয়েছি। আমি একটা ভিডিও ভার্সন তৈরি করবো আপনাদের জন্য, যাতে এটা আপনাদের ইজি হয়। সো আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই এই আমাদের সাথে যোগাযোগ করবেন, dreamworldpdl@gmail.com, আর আমার নাম্বার হচ্ছে 01312408146। অ্যান্ড আপনি চাইলে আমাদের ইউটিউবে যে দেখতে পারেন আমাদের ড্রিম ওয়ার্ল্ড প্রপার্টিজটা, এখানে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা এরকম ইম্পর্টেন্ট লাইভগুলো করব, ভিডিওগুলো দিব আপনাদের হেল্পের জন্য। অ্যান্ড এটি স্লাইড শেয়ারে গেলে হোম লোন বাংলাদেশ নামে যেটা আমি বলেছিলাম একটি ডকুমেন্ট তৈরি করেছে আপনাদের জন্য। হোম লোন কী, কারেন্ট ইন্টারেস্ট রেট কী আছে, ডাউন পেমেন্ট কী, আমি একটা ভিডিও রেডি করছি, খুব শীঘ্রই আপনাদের কাছে চলে আসবে। সো লোন ক্যালকুলেশন কীভাবে করতে হয়, সো আপনি বিভিন্ন সাইটে গেলে ইএমআইটা ক্যালকুলেট করতে পারেন। সো আমরা ওই জিনিসটা ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে এক্সপ্লেন করব। সো আমাদের লাইভটা আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আমাদের পেজে, আমাদের ইউটিউবে সব কিছুতে আপনারা ট্রাই করবেন যে একটু সাবস্ক্রাইব করতে। সো আমি একটু কুইকলি দেখিয়ে দিচ্ছি আপনাকে ড্রিম ওয়ার্ল্ড গ্রুপ। সো ড্রিম ওয়ার্ল্ড গ্রুপ লিখে সার্চ দিলে আমাদের এই যে ইঞ্জিনিয়ার সাহেব চলে এসেছে, মিস্টার আরিফ ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে আমি, মাহাদি হাসান মিম, আমি কয়েকটা ভিডিও করেছিলাম। সো আপনি যে আমাদের ইন্ট্রো ভিডিও দেখতে পারেন,
অবশ্যই চেষ্টা করবেন যে সাবস্ক্রাইব করা। আমাদের 106 সাবস্ক্রাইবার্স আছে বর্তমানে। সো যদি সাবস্ক্রাইব করেন অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন এখান থেকে। আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের সাইট সব কিছু দেওয়া আছে। সো গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আজকে আমাদের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।